এই যে মিস্টার, কি সমস্যা আপনার? আপনি কি চোখে দেখতে পান না নাকি? দিলেন তো আমার কোমরটা ভেঙে। এখন আমি ভার্সিটি যাব কিভাবে? এই কথা আপনি আমাকে বলছেন কেন? আমার তো মনে হয় আপনার চোখে সমস্যা, কারণ আপনি যদি চোখে দেখতে পেতেন তাহলে নিশ্চয়ই আমার সামনে এসে পড়তেন না। আপনি ঠিক করে কথা বলুন। আমার কেন চোখে সমস্যা হতে যাবে? আমি তো এদিক দিয়েই যাচ্ছিলাম, তখনই হুট করে আপনি আমার সামনে এসে পড়ে গেলেন, আর আপনার সঙ্গে ধাক্কা লেগে আমি রাস্তার মাঝখানে পড়ে গেলাম। এই জানেন, আপনাদের মতো মেয়েদের না এই একটাই সমস্যা, তারা কখনো নিজের দোষ স্বীকার করে না। তারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিতে পারলেই যেন বেঁচে যায়। আপনারা এমন কেন গো? এই যে দেখুন, একদম ভালো হবে না বলে দিচ্ছি। আপনি বারবার কেন আমাকে দোষারোপ করছেন? কেন আপনি নিজের দোষটা দেখতে পাচ্ছেন না? আমি তো সেটাই বুঝতে পারছি না। এক্স্যাক্টলি, আমি আপনাকে সেটাই বোঝাতে চাইছি। আপনি কেন আমাকে দোষারোপ করছেন? নিজের দোষটা দেখতে পারছেন না? বাই এনি চান্স আপনি কি আমাকে কপি করার চেষ্টা করছেন? হা হা হা। আমি কপি করব, তাও আবার আপনার মতো পেতনি মার্কা একটা মেয়েকে? সেটা আপনি ভাবলেন কিভাবে? এই যে মিস্টার শুনুন, মুখের ভাষা ঠিক করে তবেই কথা বলুন। কি সব উল্টাপাল্টা কথাবার্তা বলছেন? আপনি কাকে পেতনি বলছেন? আপনি জানেন ভার্সিটির 95% ছেলে আমার পেছনে ঘুরে। ও আচ্ছা, যারা আপনার পিছনে ঘুরঘুর করে তারা ছেলে নয়, আমার মনে হয় তারা থার্ড জেন্ডার। আর যারা আপনাকে সুন্দরী মনে করে তাদের সবকটারই চোখে সমস্যা আছে। বলবেন একবার চোখের ডাক্তার দেখিয়ে নিতে? এই বলে আয়ান নদীকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে কেটে পড়ল। আর এদিকে নদী আয়নের এসব কথা শুনে রাগে ফুসফুস করছে। সে যে এক্ষুনি বোমার মতো ফেটে পড়ার মতো অবস্থা। আর আয়ন নদীকে এই কথাগুলো রাগিয়ে দেওয়ার জন্য বলেছিল। নদী আয়নের চলে যাওয়ার পানে তাকিয়ে আছে। আর আয়ান ততক্ষণে নদী যে ভার্সিটিতে পড়াশোনা করে সেই ভার্সিটির গেট দিয়েই ভিতরে প্রবেশ করেছে। নদী তখনও ভার্সিটির গেটের বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছে। আর এদিকে রিয়া তখনই নদীর বান্ধবী রিয়া সেখানে চলে আসে। রিয়া ভার্সিটিতেই আসছিল। সে প্রতিদিন রিক্সা করে ভার্সিটিতে আসে। গেটের সামনে রিক্সা থেকে নেমে যায়। আর রিক্সা থেকে নেমে রিয়া দেখতে পেল নদী সেখানেই দাঁড়িয়ে আছে। রিয়া নদীকে দেখা মাত্রই রিক্সা থেকে নেমে নদীর কাছে এগিয়ে গেল। পাশে দাঁড়িয়ে বলতে লাগলো, কি ব্যাপার দোস্ত, কি হয়েছে? তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? জানিস, একটু আগে একটা ছেলের সঙ্গে আমার ধাক্কা লেগে গেছে। ছেলেটা কি সব উল্টাপাল্টা কথা বলে, তারপর আমাদের ভার্সিটিতেই ঢুকলো। কি বলিস? তোকে কেউ উল্টাপাল্টা কথা বলবে এমন সাহস এই শহরে কোন ছেলের আছে? কোনো ছেলের আছে বলে তো আমার মনে হয় না। হ্যাঁ, যেটা কোনো দিন চিন্তাও করিনি, আজ আমার সঙ্গে সেটাই হয়েছে। বাই দ্য ওয়ে, ছেলেটা আমাদের ভার্সিটির ভেতরেই প্রবেশ করেছে। আশা করা যায় নেক্সট টাইম আবারও ছেলেটার সঙ্গে আমাদের দেখা হয়েই যাবে। তখন ছেলেটাকে বুঝিয়ে দেব আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল কতটা ভয়াবহ হতে পারে। আচ্ছা দোস্ত, ঠিক আছে, সে না হয় বুঝলাম। যখন পাবি তখন তোর যা ইচ্ছে করে নিস, কিন্তু এখন ক্লাসের টাইম হয়ে গেছে, ক্লাসরুমে চল। এই বলে রিয়া নদীকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নদীর হাত ধরে টানতে টানতে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে। ক্যাম্পাসের ভিতরে তার অন্য বান্ধবীরা বসে আড্ডা দিচ্ছিল। তারা আসা মাত্রই তাদের দুজনকে নিয়ে সবাই মিলে ক্লাসরুমে চলে গেল, কারণ অলরেডি ক্লাসের ঘন্টা পড়ে গেছিল। টিফিন পিরিয়ডের সময় সবাই মিলে ক্যান্টিনে খাবার খেতে আসে। আর তখনই নদী দেখতে পায় তারা যেই টেবিলে বসেছে তার ঠিক 2 টেবিল পর এই ছেলেটা, যে ছেলেটার সঙ্গে সকালবেলা তার কথা কাটাকাটি হয়েছিল, সেই ছেলেটা কফি খাচ্ছে। নদী তখন তার বান্ধবীদেরকে কোনো কথা না বলে আয়নের সামনে গিয়ে দাঁড়ালো। আয়ন তাকে দেখে একটু অবাক হলো না, বরঞ্চ তাকে অবাক করে দিয়ে বলতে লাগলো, কি ব্যাপার ম্যাডাম, প্রথম দেখাতেই আমার প্রেমে পড়ে গেছেন নাকি? যে ক্যান্টিনে ঢুকে আমাকে দেখা মাত্রই আমার সঙ্গে কথা বলতে চলে এলেন? ফালতু বকা বন্ধ কর। ফালতু বকা বন্ধ করুন। আপনি আমাকে এটা বলুন যে আপনি আমাদের ভার্সিটিতে কি করতে এসেছেন? এতক্ষণ তো ভেবেছিলাম আপনি শুধু কাণ্ডজ্ঞানহীন একজন মানুষ, কিন্তু এখন আমি সম্পূর্ণ নিশ্চিত আপনি পুরোপুরি ব্রেনলেস একজন মানুষ। হোয়াট ডু ইউ মিন বাই ব্রেনলেস? আই মিন, আপনি যেহেতু ভার্সিটিতে পড়াশোনা করেন তাহলে আপনার এটা জানা উচিত, ভার্সিটিতে সবাই পড়াশোনা করতেই আসে, কেউ হাডুডু বা লুডো খেলতে আসে না। আয়নের এমন কথাই ভীষণ রকম অপমান বোধ করলো নদী। তাই সে সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। রাগে গজগজ করতে করতে যেখানে তার বান্ধবীরা বসেছিল সেখানে চলে আসলো।
অন্যদিকে তাকে দেখা মাত্রই তার বান্ধবীরা সবাই বলতে লাগলো। কিরে দোস্ত, তুই ওখানে কেন গিয়েছিলি? আর ওই ছেলেটাকে তো আমাদের ভার্সিটিতে পড়ে, আগে তো কখনো দেখিনি। ব্যাপারটা কি বলতো শুনি। নদী তখন তার বান্ধবীদেরকে সমস্ত ঘটনা খুলে বলল। সবকিছু শুনে তার বান্ধবীরা তাকে বলতে লাগলো। দোস্ত, বাদ দে সব কথা। যা হয়েছে অ্যাক্সিডেন্ট মনে করে সব কিছু ভুলে যা। তোরা সবাই খুব ভালো মতোই জানিস আমি অপমানকারীকে কখনোই ভুলে যাই না। পারলে তাকে আরো 3 গুণ বেশি শাস্তি দিয়ে তবেই সেখান থেকে ফিরে আসি। সে তোর যা ভালো মনে হয় তাই কর। আমরা তোকে এ ব্যাপারে কোনো কিছুই বলবো না, কারণ দিস ইজ ইয়োর পার্সোনাল চয়েস। ইয়েস, ইউ আর সো রাইট, দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার। ওই হারামজাদা মনে হয় আমার পরিচয় জানে না, আর আমার পরিচয় জানলে এইভাবে আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার সাহসটাও দেখাতো না। এটা একদম তুই ঠিক কথাই বলেছিস। তোর বাবার ক্ষমতা সম্পর্কে জানলে কত ছেলে তোর সঙ্গে কথা বলারই সাহস রাখে না। সেখানে এই ছেলেটা তোর সঙ্গে এত বড় ঝামেলা করবে, এটা তো জাস্ট কল্পনার অতীত। বাদ দে সব কথা, বল কি খাবি? ওকে তো আমি পরে দেখে নেব। এই বলে নদী প্রসঙ্গ পাল্টে নিয়ে তার বান্ধবীদের খাবার অর্ডার করতে বলল। তার বান্ধবীরা তখন এই প্রসঙ্গ নিয়ে কোনো কথা না বলে খাবার অর্ডার ব্যস্ত হয়ে পড়ল। আর কিছু সময়ের মধ্যে তারা খাওয়া দাওয়া শেষ করে ক্যান্টিন থেকে বাইরে বের হয়ে গেল। এদিকে আজ অ্যান সবেমাত্র ভার্সিটিতে নতুন এসেছে, তাই ভার্সিটিতে তার কোনো চেনা জানা নেই। তাই সে একা বসে কফি খাচ্ছিল। কফি খাওয়া শেষ হলে সে নিজেও ক্যান্টিন থেকে বের হয়ে নিজের ডিপার্টমেন্টে চলে গেল। আর হ্যাঁ, আপনারা একদমই ঠিকঠাক শুনতে পেরেছেন। আসলে আইন মানে আমাদের গল্পের নায়ক জার্নালিজম ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। সাংবাদিকতা তার ছোটবেলার স্বপ্ন, আর বড় হয়ে যাতে সেই স্বপ্ন পূরণ করতে পারে সেই জন্যই জার্নালিজম ডিপার্টমেন্টে পড়াশোনা করছে। আর এইদিকে আমাদের গল্পের নায়িকা নদী সেই কোটিপতি বাবার একমাত্র আদরের রাজকন্যা, আর তার 4 ভাইয়ের একমাত্র আদরের ছোট বোন। বলতে গেলে সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছে আমাদের গল্পের নায়িকা নদীর। তো ভিউয়ার্স, সমস্ত কথা এখানে না বলে চলুন গল্পে ফিরে যাই। আর গল্পে না হয় আপনাদের কাছে তাদের ব্যাপারে আরও অনেক কিছুই শেয়ার করা যাবে। ভার্সিটি ছুটি হলে নদী ক্যাম্পাস থেকে বের হয়ে গেটের সামনে দাঁড়িয়ে তার গাড়ির জন্য অপেক্ষা করছিল। ড্রাইভার এখনো এসে পৌঁছায়নি। এদিকে ভার্সিটির মোটামুটি সব স্টুডেন্টরা চলে গেছে রাস্তায়। হয়তো জ্যাম লেগেছে, আর এই কারণে হয়তো আর ড্রাইভার এখনো গাড়ি নিয়ে পৌঁছাতে পারেনি। তাই নদী নিজের মোবাইলটা হাতে নিয়ে ড্রাইভারকে কল করতে যাবে, তখনই দেখতে পেল তার ফোনের ব্যাটারি লো। কল দিতে যাচ্ছিল, আর ঠিক ওই মুহূর্তে ফোনটা অফ হয়ে গেল। যদিও একটু রাগান্বিত হয়ে ফোনটা হাতে নিয়ে এপাশ ওপাশ পায়চারি করতে লাগলো। আর ঠিক ওই মুহূর্তে ক্যাম্পাস থেকে বের হচ্ছিল আয়ান। নদীকে এভাবে ভার্সিটি গেটের সামনে পায়চারি করতে দেখে আয়ান বলতে থাকে, কি ব্যাপার মিস? শাকচুন্নি কার জন্য অপেক্ষা করা হচ্ছে? পিছন থেকে হঠাৎ কারোর গলার আওয়াজ শুনে পিছন ফিরে তাকায় নদী। আর তখনই সেখানে আয়নকে দেখে সে আরো ভীষণ রকম রেগে যায়। রাগে গজগজ করতে করতে সে আয়নকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমি যার জন্য ইচ্ছে তার জন্য অপেক্ষা করব, তাতে আপনার কি যায় আসে? কি ব্যাপার মিস শাকচুন্নি, কার জন্য অপেক্ষা করা হচ্ছে? আমার কিছু যায় আসে না, কিন্তু এরকম সুন্দরী একটা মেয়ে এখানে এভাবে একা একা দাঁড়িয়ে থাকলে কোনো ছেলে টিচ করতে পারে। যদি কোনো সমস্যা না হয় তাহলে আমি আপনাকে লিফট দিতে পারি। এই যে মিস্টার শোনেন, আপনার লিফটের কোনো প্রয়োজন আমার নেই। আর আপনি কি বললেন সুন্দরী? আপনি তো আজ সকালে ইভেন একটু আগেও আমাকে শাকচুন্নি বলেছেন। সেটা তো আমি কথার কথা বলেছি, কেন এমনিতে মজা করি তোমায় কিছু বলতে পারি না নাকি? তাই বলে আপনি আমাকে এমন কথা বলবেন, এটা আমি আপনার কাছ থেকেও কল্পনাও করিনি। আপনি জানেন এই ভার্সিটিতে কোনো ছেলে আমার সামনে দাঁড়িয়ে এইভাবে গলা উঁচু করে কথা বলার সাহস পর্যন্ত পায় না। আপনি প্রথম যে কিনা আমার সঙ্গে এইভাবে কথা বলছেন। কিছু না, সব প্রোডাক্ট তো আর এক ফ্যাক্টরি না, তাই সব প্রোডাক্টের কোয়ালিটি এক হবে না, এটাই স্বাভাবিক। আমি আমার মতো, আমি কারোর মতো না, আমাকে কারোর সঙ্গে কখনোই মিলাতে যেও না। হ্যাঁ, আমি তো সেটা দেখতেই পাচ্ছি। ইউ আর সো ডিফারেন্ট অ্যান্ড ডিফিকাল্ট। ইয়েস, এখন চলো আমি তোমাকে নামিয়ে দিব। তোমার বাসা কোথায় বললে না তো? আমার বাসা মিরপুর 6 নম্বর সেক্টর, 4 নম্বর রোড, 116 নম্বর বাসা। আরে ওটা তো আমার বাসায় যেতে রাস্তায় পড়ে। তুমি চলো আমার সঙ্গে, আমি তোমাকে পৌঁছে দিয়ে তবেই বাসায় ফিরবো।
আয়নের কথায় নদী তখন আর অমত করলো না, কারণ তার গাড়ি কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এদিকে ড্রাইভারকেও কল করতে পারছে না। এখানে বোকার মতো দাঁড়িয়ে থাকার চাইতে আয়নের সঙ্গে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তাই নদী আয়নের সঙ্গে বাইকে উঠে বসলো। নদী যথেষ্ট দূরত্ব বজায় রেখে তবে বাইকে বসেছিল, কিন্তু হঠাৎ করে বাইকটা একটা ম্যানহোলের ঢাকনার সঙ্গে ধাক্কা লেগে গেল। আর তখনই নদী ছিটকে গিয়ে পড়ে যেতে চাইছিল। কোনো রকম নিজেকে সামলে নিয়ে আয়ন বাইকটা দাঁড় করায় আর নদীকে বলতে থাকে, আচ্ছা, সমস্যা কি তোমার? আমি সেটাই বুঝতে পারছি না। তুমি এত দূরে কেন বসেছো? আর আমাকে ধরে তো বসতে পারো। না মানে আসলে একটা অচেনা ছেলের বাইকে উঠেছি, যার সঙ্গে আজকেই প্রথম পরিচয় হয়েছে, তাকে স্পর্শ করতে একটু দ্বিধাবোধ হচ্ছে, এই আর কি। সমস্যা নেই, আমি বললাম তো আমি আর 5টা ছেলের মতো নই। আমাকে তুমি বিশ্বাস করতে পারো। নদী তখন আর আয়নের কথায় কোনো জবাব না দিয়ে সে আয়নের কাঁধে হাত রেখে আবারও বাইকে বসলো। আর তারপরে আয়ন আবারও বাইক স্টার্ট করলো। কিছুক্ষণের মধ্যেই নদীর বাসার সামনে এসে পৌঁছে গেল। বিশাল এক রাজকীয় রাজপ্রাসাদের মতো বাড়ি। আয়ন প্রথম দেখায় ভীষণ বিস্মিত হলো আর নদীকে বলতে লাগলো, যা বাবা, এত বড় বাড়িতে তোমরা থাকো? ফ্যামিলি মেম্বার কতজন তোমাদের? ফ্যামিলি মেম্বার তো আমি, আমার আব্বু আর আম্মু আর আমার ছোট টমি। মানে সারা বাড়িতে তোমরা 3জন মাত্র মানুষ থাকো? হ্যাঁ, আমরা 3জন, সাথেই আমাদের কিছু সার্ভেন্ট আছে, ওরাও থাকে এখানে। যা বাবা, আমি তো ভেবেছি আরও এলাকার সুন্দর লোক নিয়ে একটাই বাড়িতে তোমরা সবাই মিলে থাকো। বাই দ্য ওয়ে, আমি আসছি। এই বলে নদীর কাছ থেকে বিদায় নিয়ে আয়ন সেখান থেকে চলে গেল। আর নদী তখন আর কোনো কথা না বলে বাসার ভিতর প্রবেশ করলো। তার আম্মু তো ড্রয়িং রুমে বসেছিল। নদীকে দেখা মাত্রই তিনি বলতে লাগলেন, কিরে মা, তোর ফোন সুইচ অফ কেন? ড্রাইভার সে কখন থেকে তোকে ফোন করছে কিন্তু ফোনে পাচ্ছে না। আম্মু, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তাই ফোনটা সুইচ অফ হয়ে গেছে। আমি অনেকক্ষণ ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু উনি সেখানে না পৌঁছানোতে আমাদের ভার্সিটির একটা ফ্রেন্ডের সঙ্গে আমি চলে এসেছি। ও আচ্ছা, তাহলে এটা একদম ঠিক কাজ করছিস। ড্রাইভার সে কখন থেকে আমাকে ফোন দিয়েছে নাকি গাড়ি নষ্ট হয়ে গেছে, গ্যারেজে নিয়ে যাওয়া হয়েছে? ইটস ওকে, আমি গেলাম। আর এ বলে নদী সেখান থেকে সোজা নিজের রুমে চলে আসলো। ভার্সিটির ব্যাগটা টেবিলের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে সে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় 1 ঘন্টা ধরে ঝর্ণা ছেড়ে দিয়ে শাওয়ার নিল আর তারপরই ওয়াশরুম থেকে বের হলো। তার আম্মু তার খাবারটা অলরেডি তার রুমে পৌঁছে দিয়েছিল। নদী এসে স্নো পাউডার মেখে তারপর ওই খাবার খেয়ে নিল। বিকাল হতে না হতে তার টিউশন টিচার চলে আসলো। নদীর টিউশন পড়া শেষ হলে বেলকনিতে গিয়ে বসলো। এটা তার প্রতিদিনকার অভ্যাস। সন্ধ্যার আগে সে বেলকনিতে বসে কফি খাবে। নদী বেলকনিতে গিয়ে বসতেই কাজের মেয়েটা এসে তার হাতে একটা কফির মগ ধরিয়ে দিল। নদী কফির মগ হাতে নিয়ে সেটাতে চুমুক দিতে লাগলো আর দোলনায় দোল খেতে লাগলো। এভাবে দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে আসলো। অন্ধকার নেমে আসলে নদী সেখানে আর বসে না থেকে রুমে চলে আসে আর পরের টেবিলে বসে যায়। নদী এমনিতে যত যাই কিছু করুক না কেন, পড়াশোনার ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। সবার আগে সে পড়াশোনা ঠিক রাখবে, তারপর বাকি সব কিছু। আজকে সে এর অন্যতা করেনি। রুমে এসে সে পড়ার টেবিলে বসে গেল আর পড়তে শুরু করলো। এভাবেই পড়া শেষ করতে করতে রাত 11টার মতো বেজে গেল। তখনই খাবার টেবিল থেকে ডাক আসলো। তার ভাইয়েরা, তার বাবারা খাবার টেবিলে বসে তার জন্য অপেক্ষা করছে। তাই নদী আর দেরি না করে খাবার টেবিলে চলে গেল। খাবার টেবিলে জমা আছে তার বড় ভাইয়া তাকে বলতে লাগলো, সরি বোন, আমার কিছু মনে করিস না। আজ আসলে আমরা সবাই একটা কাজে ফেঁসে গেছিলাম, তাই তোকে আনার জন্য কেউ ভার্সিটিতে যেতে পারেনি। আরে ভাইয়া, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমাদের ভার্সিটিতে একটা নতুন ছেলে এসেছে, সেই আমাকে বাসা পর্যন্ত ড্রপ করে দিল। আরে কি বলিস, নতুন ছেলে আসলো আর তার সঙ্গে চেনা নেই জানা নেই, তুই লিফট নিয়ে নিলি? এটা কিন্তু একদম ঠিক হয় নাই। আব্বু, এত চিন্তা করার কোনো কারণ নেই। ছেলেটা যথেষ্ট ভালো। ছেলেটার সঙ্গে আমাদের কম সময়ে কথা হয়েছে, কিন্তু কথা বলে মনে হয়েছে ছেলেটা যথেষ্ট ভদ্র আছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে তোকে একটা কথা বলি, সবসময় একটু সাবধানে থাকিস। এখনকার যুগে কাউকে বিশ্বাস করা যায় না। মানুষ কখন সাথে মিশে পাতে বসে ক্ষতি করে দিবে সেটার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। ভাইয়া, তুমিও না একদম এভাবে বলো না। তোমার বোনটা এখন যথেষ্ট বড় হয়েছে, সে ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা তোমার বোনের হয়েছে, বুঝতে পেরেছো?
হ্যাঁ ঠিক আছে, সে না হয় বুঝলাম, কিন্তু কাল থেকে তোকে আর ভার্সিটিতে একা একা যাওয়া আসা করতে হবে না। আমাদের চারজনের মধ্য থেকে কোনো একজন তোর জন্য সর্বদা প্রস্তুত থাকবে। দেখো ভাইয়া, তোমাদেরকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমার এসব বন্দি জীবন একদম ভালো লাগে না। তোমরা যদি এসব শুরু করো তাহলে কিন্তু আমি হোস্টেলে চলে যাবো, এই বলে দিলাম। আরে মা, তুই এইভাবে কেন বলছিস? তুই আমার একমাত্র মেয়ে, তোর 4টা ভাই আর একমাত্র বোন, সবাই তোকে নিয়ে সব সময় চিন্তায় থাকে। আমাদের শত্রুপক্ষের তো আর কোনো কমতি নেই। কে কোথায় কখন কিভাবে তোর কোনো ক্ষতি করে বসে তার তো কোনো ঠিক নেই। আপু, তুমিও না ভাইয়ার মতোই হয়ে গেছো। কেউ আমার কোনো ক্ষতি করবে না, আমি একদম ঠিকঠাক ভার্সিটি শেষ করে বাসায় পৌঁছাতে পারবো। তখনই তাদের কথায় বাধা হয়ে দাঁড়ালেন নদীর আম্মু। তিনি সেই কখন থেকে সবাইকে খাবার বেড়ে দিয়ে বসে আছেন, কিন্তু কেউ এখনো খাবার শুরু করেনি। সবাই গল্পের আসরেই মশগুল, তাই তিনি সবাইকে খাবার শুরু করতে বলেন। খাবার প্রায় ঠান্ডা হয়ে যাচ্ছিল, কারণ প্রায় আধা ঘন্টা ধরে খাবার টেবিলে এসে এই সব কিছু নিয়ে আলোচনা চলছিল। তাই তারা আর কথা না বাড়িয়ে খাবার খাওয়াই মনোযোগ দিল। খাওয়া দাওয়া শেষ করে রাতে প্রায় 12টার মতো বেজে গেল। কিন্তু এটা নতুন কিছু নয়, নিত্য এই ঘটনা ঘটেই চলেছে। কারণ তাদের বাড়িতে সকাল আর দুপুরে খাবার টাইমলি না হলেও রাতের খাবারটা সবাই একসঙ্গে বসে তবেই খাবে। কারণ সকালবেলা এক একজন এক এক সময় ঘুম থেকে ওঠে, আর দুপুরের বেলায় নদীর আম্মু ছাড়া অন্য কেউ বাসায় থাকে না, তাই সবাই একসঙ্গে খাওয়া হয়ে ওঠে না। তবে রাতের বেলায় যেহেতু একটু আগে পরে হলেও সবে বাসায় চলে আসে, তাই রাতের খাবারটা একসঙ্গে বসেই খাওয়া হয়। আবার শেষ হলে যে যার রুমে চলে গেল, আর নদীও তার রুমে চলে আসলো। বিছানায় শুয়ে আছে, ঘুম ঘুম লাগছে। তখনই হঠাৎ করে সেই ছেলেটার কথা মনে পড়তে লাগলো। ছেলেটা আসলে একটু ভিন্ন রকম। সকালবেলা তার সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করলো, আর বিকেলবেলায় তাকে হেল্প করলো। একজন মানুষ এরকম হতে পারে, নদী এটা কোনোদিন কল্পনাও করেনি। এসব ভাবতে ভাবতে নদীর চোখে ঘুম চলে আসলো, আর সে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা যেহেতু নদীর গাড়ি ঠিক হয়ে গেছিল, তাই নদী গাড়ি নিয়ে ভার্সিটিতে পৌঁছালো। গাড়ি থেকে নেমে যেই না নদী ক্যাম্পাসে ঢুকতে যাবে, তখনই আয়ন নদীর সামনে এসে দাঁড়ালো। আয়নকে এভাবে হুট করে সামনে এসে দাঁড়ানো দেখে ভীষণ রকম চমকে গেল নদী। সে ভীষণ অবাক হয়ে আয়নকে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসছেন? কেন, আমাকে দেখে আপনি বিরক্ত হলেন নাকি? আসলে ব্যাপারটা সেরকম নয় যেরকমটা আপনি ভাবছেন। হুট করে আমার সামনে এসে দাঁড়ালেন, আমি তো ভয় পেয়ে গেছিলাম, সেজন্য আপনাকে জিজ্ঞেস করা। আসলে আজ আমি একটু আগেভাগেই ভার্সিটিতে চলে এসেছিলাম, আর দেখলাম আপনি এখনো আসেননি, তাই আপনার জন্য অপেক্ষা করছিলাম। একদিনের পরিচয় একজন মানুষের জন্য অপেক্ষা করা, ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না? কেমন যেন হতে যাবে। কেন, মানুষ কি কারোর জন্য অপেক্ষা করতে পারে না? এই বলে দুজন কথা বলতে বলতে ক্যাম্পাসের দিকে এগোতে লাগলো। বেশ অনেকক্ষণ সময় নিয়ে ক্যাম্পাসে দাঁড়িয়ে দুজন কথা বলল, আর তখনই হঠাৎ করে ক্লাসের ঘন্টা পড়ে গেল। নদী আয়নের কাছ থেকে বিদায় নিয়ে ক্লাসের দিকে চলে গেল। এদিকে আয়নও নিজের ক্লাসরুমে চলে গেল। এভাবে চলতে থাকে তাদের দিনগুলো। দুজনের মধ্যে কথাবার্তার পরিমাণ ধীরে ধীরে বাড়তে লাগলো। ইতিমধ্যে তাদের মোবাইল নাম্বারও আদান প্রদান হয়ে গেছে। বলতে গেলে প্রায় প্রতিদিনই আয়ন নদীকে ফোন দেয়, আর রাতের বেলা দুজন একটা লম্বা সময় নিয়ে কথা বলে। অনেক রকম কথাবার্তা, আর এইভাবে কথাবার্তা চলতে চলতে নদী আয়নের প্রতি কেমন যেন একটা দুর্বলতা অনুভব করতে থাকে। তার সঙ্গে কথা না বলে ভালো লাগে না, তার চেহারা না দেখলে ভালো লাগে না, কেমন যেন একটা অন্যরকম অনুভূতি কাজ করে তার প্রতি। ইদানিং এমনটা হচ্ছে, নদী পড়াশোনার প্রতি ভীষণ অমনোযোগী হয়ে পড়েছে। কিন্তু কেন এমনটা হচ্ছে এটা তার পরিবারের মানুষ কোনোভাবেই বুঝতে পারছে না। কারণ নদী আয়নের সঙ্গে যত যাই কথা বলতো না কেন, সবাই রাতের বেলা নিজের রুমে শুয়ে শুয়ে, আর তখন বাড়ির সবাই নিজেদের রুমে ঘুমিয়ে থাকতো। আর এভাবেই আয়নের সঙ্গে নদীর সম্পর্ক গভীরে যেতে লাগলো। ইতিমধ্যেই দুজন দুজনের প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। নদী মনে মনে ভেবে নিয়েছে, আয়ন যদি নিজে থেকে তাকে কোনো কিছু না বলে, তাহলে সে নিজে আয়নকে তার মনে কথা বলে দিবে, কারণ সে আয়নকে ভীষণ রকম ভালোবেসে ফেলেছে। এমনটাই চিন্তা করতে থাকে, কিন্তু কিভাবে বলবে সে
আর কখন বলবে এটাই ভেবে পাচ্ছিল না। নদী তাই মনে মনে ঠিক করে কদিন পরে ভ্যালেন্টাইন্স ডে আসছে, সেদিনে না হয় বলে দিবে। কিন্তু নদীর সময় যেন যেতেই চাইছিল না, ভীষণভাবে অপেক্ষা করছিল সেই কাঙ্ক্ষিত সময় কখন আসবে আর কখন সে আয়নকে নিজের মনের কথা জানাবে। নদী আর যেন অপেক্ষা করতে পারছিল না। আজ ফেব্রুয়ারির 13 তারিখ, আগামীকাল 14 ফেব্রুয়ারি। তাই নদী বিকেল থেকে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে কাল কিভাবে আয়নের সামনে গিয়ে দাঁড়াবে, আয়নকে কি বলে প্রপোজ করবে। তার চিন্তা যেন শেষ হতে চাইছে না। পরে টেবিলে বসে এসব কিছু চিন্তা করছিল নদী, আর তখনই হঠাৎ করে তার ফোনটা বেজে উঠল। মোবাইলটা হাতে নিয়ে দেখলো আয়ন তাকে ফোন করেছে। নদী খুশি যেন আর ধরে না, সে খুশি মনে ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, তোমার হায়াত আছে অনেক দিন, তুমি অনেক দিন বাঁচবে জানো। এক্ষুনি আমি তোমার কথা মনে করছিলাম, আর ঠিক ওই মুহূর্তেই তুমি আমাকে কল করলে। ও মা, তাই নাকি? তুমি আমার কথা এত মনে করো? আমি কেন তোমার বুঝি আমার কথা মনে পড়ে না? যদি মনে না পড়তো তাহলে নিশ্চয়ই আমি তোমাকে কল করতাম না, এটা নিশ্চয়ই তুমি বুঝতে পারো। আমি কেন তোমার বুঝি আমার কথা মনে পড়ে না? হ্যাঁ, সেটা তো আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। তোমার যদি আমার কথা মনে নাই পড়তো তাহলে তুমি আমাকে কল করতে না। কিন্তু সত্যি বলতে আমিও তোমায় ভীষণ মিস করি। বাই দ্য ওয়ে, কাল তো 14ই ফেব্রুয়ারি, তুমি কি ভার্সিটি যাবে? হ্যাঁ অবশ্যই, কেন ভার্সিটি যাব না? তুমি কিন্তু অবশ্যই আসবে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কাল আমার জন্য সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। বলবে কি তুমি আমায় কি সারপ্রাইজ দেবে? না, এখনই আমি তোমাকে কোনো কিছু বলতে পারবো না, আর তোমাকে কোনো কিছু বলতে আমি চাইও না। তাহলে তো আর সারপ্রাইজের মজাটাই থাকলো না। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি যখন বলবে না তাহলে আমি আর তোমাকে জোর করব না। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। হ্যাঁ একদমই তাই। তবে তোমাকে আমি একটা কথা বলে রাখি, কালকে তো তুমি একটা নীল রঙের পাঞ্জাবি পরে আসবে। কেন? আমাকে কেন নীল রঙের পাঞ্জাবি পরতে হবে? দেখো, একদম বেশি কথা বলবে না। তোমাকে আমি যেটা বলেছি সেটাই করবে। কাল তুমি নীল রঙের পাঞ্জাবি পরে তবেই ভার্সিটি আসবে, তা না হলে কিন্তু আমি ভীষণ রেগে যাবই বলে দিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি যখন আমাকে বলছো নীল রঙের পাঞ্জাবি পরে আসতে, তখন আমি অবশ্যই নীল রঙের পাঞ্জাবি পরে আসবো। এই তো, আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখি, আমার একটু কাজ আছে। এই বলে নদী ফোনটা কেটে দিল আর তারপরে নিজের রুমে চলে গেল। সারাদিন তো এইসব কিছু চিন্তা করতে করতে চলে গেল। এবার অন্তত একটু পড়তে বসা উচিত, কারণ কিছুক্ষণের মধ্যে নদীর বাবা বাড়িতে চলে আসবেন। আর উনি যদি বাড়িতে এসে দেখতে পান নদী পড়ার টেবিলে নেই, তাহলে তিনি একটু চেঁচামেচি করবেন। আর এইদিকে আমাদের গল্পের নায়িকা নদী বাবার চেঁচামেচিকে ভীষণ রকম ভয় পান। তাই সেই কোনো রিস্ক না নিয়ে পর টেবিলে বসে গেল, যাতে সারাদিন যত যাই কিছু করুক না কেন বাবার কাছে ভালো থাকতে পারে। রাত 10টার দিকে তার বাবা বাসে ফিরে আসলো। প্রতিদিনের মতো সবাই একসঙ্গে বসে রাতের খাবার খেলো, আর তারপরে সবাই যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন মানে 14ই ফেব্রুয়ারি সকালবেলা ঘুম থেকে উঠে নদী সবার আগে ফ্রেশ হয়ে নিল। তারপর বিগত এক সপ্তাহ আগে কিনে আনা নীল শাড়িটা পরে নিল, সেই সঙ্গে ম্যাচিং করা কাচের চুড়ি, খোপে গাজরা, কানে ঝুমকো আর কপালে একটা লাল টিপ। একদম অসাধারণ লাগছে নদীকে, তার দিকে তাকিয়ে যেন চোখ প্রাণও দেয়। সকাল 8:30 বাজে নদী রেডি হয়ে সাজুগুজু করে তারপর বাসা থেকে বের হয়। ড্রয়িং রুমে আসতেই তার আম্মু তাকে দেখে ভীষণ রকম অবাক হন, কারণ তিনি কখনো নিজের মেয়েকে এসব শাড়ি 3 পিস পরতে দেখেনি। সেই ছোটবেলা থেকেই মেয়েটা ওয়েস্টার্ন ড্রেস পরে অভ্যস্ত, আর সেই মেয়ে কিনা আজ এত সুন্দর করে গুছিয়ে শাড়ি পরেছে। তাই তিনি নিজের মেয়েকে বলতে থাকেন, কি ব্যাপার মা জননী, আর সূর্য কোন দিক দিয়ে উঠেছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি তো কোনোদিন 3 পেজে পড়েন না, আর আজ এত সুন্দর করে গুছিয়ে শাড়ি পরেছেন, ব্যাপারটা কি? আম্মু, তুমিও না সবসময় শুধু ব্যাপার খুঁজতে যাও কেন? আজ বিশ্ব ভালোবাসা দিবস, তাই আমি আমার বান্ধবীরা সবাই ঠিক করেছি শাড়ি পরে ভার্সিটিতে যাব। সে না হয় বুঝলাম, কিন্তু আপনি তো কোনোদিনও শাড়ি পরতে পারেন না, তাহলে আপনাকে শাড়িটা পরিয়ে দিয়েছে কে, সেটা জানতে পারি কি আমি? আম্মু, তুমিও যেমন মানুষ আর আমিও তেমনই মানুষ। তোমার হাতেও 5টা আঙ্গুল আছে আর আমার হাতেও। তুমি যদি একটা কাজ করতে পারো তাহলে আমি সেটা কেন করতে পারবো না? আমি ইউটিউব থেকে দেখে শাড়ি পরা শিখেছি।
ও মা, তাই নাকি? আমার মেয়েটা কবে এত বড় হয়ে গেছে সেটা তো আমি ভেবেই পাচ্ছি না। যাই হোক, আপনি খাবার টেবিলে বসুন, আমি আপনার নাস্তা দিচ্ছি। নাস্তা শেষ করে তবে বাসা থেকে বের হবেন। মায়ের কথায় বাধা দেয় নদী আর তারপরেই বলতে থাকে। আরে না না আম্মু, আমার লেট হয়ে যাবে। অলরেডি সকাল 8টা বেজে গেছে। আমি কিন্তু নাস্তা করতে পারবো না। আমার বান্ধবীদেরকে বলা আছে আমরা সবাই ভার্সিটির ক্যান্টিনে নাস্তা করব। এই কথা বলে নদী তার আম্মুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। ড্রাইভারকে নিয়ে গাড়ি নিয়ে সোজা ভার্সিটিতে চলে আসে। নদী তার আম্মুর সঙ্গে এই ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে, কারণ সে তার বান্ধবীদের সাথে আয়নের ব্যাপারে কোনো কিছুই শেয়ার করেনি এখনো পর্যন্ত। যদিও তার বান্ধবীরা জানে সে আয়নের সঙ্গে কথাবার্তা বলে, কিন্তু এটা জানে না যে সে আয়নকে ভালোবাসে বা আয়নকে প্রপোজ করতে চলেছে। একদিকে তার বান্ধবীরা তাকে কখনোই এসব ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করার সাহস পর্যন্ত পায় না, কারণ সে প্রচণ্ড রাগী, কখন কোথায় কথার ধৈর্য ধরে বসে, তাই সে বান্ধবীদের সাহস হয়ে ওঠে না। ভার্সিটিতে এসে দেখতে পাই তখনও সেরকম কোনো স্টুডেন্ট ভার্সিটিতে এসে পৌঁছায়নি। তাই নদীর সঙ্গে সঙ্গে আয়নকে ফোন করলো। আয়ন 2বার রিং হতেই ফোনটা রিসিভ করলো আর ফোনে অপর প্রান্ত থেকে বলতে লাগলো। হ্যাঁ বলো। কোথায় তুমি? আমি সেই কখন থেকে ভার্সিটিতে এসে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি এখনো আসছো না কেন? কি আরে আর 2 মিনিট অপেক্ষা করো, আমি এই তো কাছাকাছি চলে এসেছি। এই বলে আয়ন ফোনটা কেটে দিল আর এইদিকে নদী নিজেকে আরও একবার ভালো করে পর্যবেক্ষণ করে নিল। সবকিছু একদম ঠিকঠাক আছে কিনা সেটা চেক করে নিল আর তারপরে সে ক্যাম্পাসে দাঁড়িয়ে আয়নের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই আয়ন সেখানে এসে পৌঁছালো। আয়ন নদীর কথা মতো নীল পাঞ্জাবি পরে এসেছিল, কিন্তু যেই নদীকে এতদিন সে ওয়েস্টার্ন ড্রেস পরতে দেখেছে সেই নদীকে আজ শাড়ি পরা অবস্থায় সাজুগুজু করে চুল খোপা রেখে আসতে দেখে ভীষণ রকম অবাক হলো আয়ন। ভূত দেখার মতো চমকে গিয়ে নদীর দিকে তাকিয়ে আছে। এটা দেখে নদী আয়নকে বলতে লাগলো। ব্যাপার, তুমি এভাবে আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে জীবনে এই প্রথম আমাকে দেখেছো। না আসলে ব্যাপারটা সেরকম নয়, তবে আমি ভীষণ অবাক হচ্ছি তোমাকে দেখে। তার কারণ কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। সেটা বলবে কি আমায়? তোমাকে কখনো 3 পিস পরে কেউ দেখিনি, আর সেই তুমি আজ শাড়ি পরেছো। বিশেষ কোনো কারণ আছে কি? কারণ তো অবশ্যই আছে। কারণ ছাড়া তো আর আমি এত কষ্ট করে ইউটিউব দেখে দেখে শাড়ি পরার প্র্যাকটিস করিনি। কথাটা শুনে হো হো করে হেসে দিল আয়ন। সে কখনো ভাবতে পারেনি একটা মেয়ে শাড়ি পরা শেখার জন্য ইউটিউব দেখে দেখে প্র্যাকটিস করে। এমনটা হয় নাকি? ঠিক তখনই নদী আরো অবাক করে দিয়ে তার হাতে থাকা ফুলের তোড়াটা আয়নের দিকে বাড়িয়ে দিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে বলতে থাকে। জানি না কাউকে ভালোবাসতে কিভাবে প্রপোজ করতে হয়, কারণ ভালোবাসা আমার জীবনে কখনো সেভাবে আসেনি। কখনো প্রেম কি জিনিস সেটা বুঝতে পারিনি। তাই কিভাবে প্রেমিককে কনভিন্স করতে হয় সেটা আমার জানা নেই। তবে যেদিন তোমায় প্রথম দেখেছিলাম সেদিনে আমি ভীষণ রকম ভাবে তোমার প্রতি আসক্ত হয়ে গেছিলাম। তবে আমি অপেক্ষা করছিলাম তোমার জন্য। তুমি কোনো একদিন হলেও আমার মনের কথাটা আমায় বলবে। হয়তো তুমি আমার প্রতি নিজের দুর্বলতা বুঝতে পারো, কিন্তু সেটা আমি এখনো পর্যন্ত প্রকাশ করতে দেখলাম না। তবে তোমায় আমি ভীষণ রকম ভালোবেসে ফেলেছি, কারণ আমি সারাক্ষণ শুধু তোমার কথাই মনে পড়ে। সারাদিন আমি যাই কিছু করি না কেন আমার চোখের সামনে তোমার ছায়াটা ভেসে বেড়ায়। রাতের বেলা আমি শান্তিতে ঘুমাতে পারি না। তোমার চেহারা আমার চোখের সামনে ভেসে ওঠে। মনে হয় আমার পাশেই শুয়ে আছো তুমি। এইভাবেই অত্যাচার করে চলেছো দীর্ঘদিন ধরে আমায়। নদীর এমন কথা শুনে তখনও হাসছে আয়ন আর সে হাসতে হাসতে নদীকে বলতে লাগলো। ও মা, তাই নাকি? আমি যদি তোমাকে অত্যাচার করে থাকি তাহলে তুমি আমাকে শাস্তি দিতে পারো, আর তুমি আমাকে যে শাস্তি দেবে আমি সেটা মাথা পেতে মেনে নেব, কোনো শব্দ করব না। শাস্তি তো আমি তোমাকে দেবই, আর সেই শাস্তি তোমাকে মাথা পেতে নিতেও হবে। কারণ ওই যে বললাম তোমায় আমি ভীষণ রকম ভালোবেসে ফেলেছি, তাই এই তোমাকেও আমাকে ভালোবাসতে হবে। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা, তোমার কি মনে হয় আমি তোমার প্রস্তাব মেনে নেব? আয়নের এই কথার উত্তর কি দিবে নদী ভেবে পায় না। বেশ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলতে থাকে। তুমি কেন আমার এই প্রস্তাব মেনে নেবে না? আমি কি দেখতে খারাপ, অশিক্ষিত, নাকি আমার বাবার অর্থ সম্পদ কোনো কিছুতে কমতি আছে? না, তুমি সব দিক থেকে পারফেক্ট, তোমার কোনো কিছুতে কমতি নেই। তবে আমি তোমার যোগ্য নই, কারণ আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা সাধারণ এক ছেলে। আমি অত কিছু জানি না আর জানতেও চাই না।
আমি তোমাকে যেটা বলার ছিল সেটা আমি তোমাকে বলে দিয়েছি, কিন্তু তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকেও আমাকে ভালোবাসতেই হবে। কিন্তু আমাদের এই সম্পর্ক আমার ফ্যামিলি মেনে নিলেও তোমার ফ্যামিলি কোনো দিন মেনে নিবে বলে আমার মনে হয় না। তখন তুমি কি করবে এটা কি একবারও ভেবে দেখেছো? আমি কি করব না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এই সব কিছু নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমাকে শুধু আমি যেটা বলেছি সেটাই করো। তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। নদীর এই কথা শুনে আয়ন তার হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে নিল। তারপর একবার সেটা গন্ধ শুকে নিয়ে বলতে লাগলো, যাও, আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলাম, কারণ তোমার মতো মনে মনে আমিও তোমাকে ভালোবাসতাম। কিন্তু বামন হয়ে আকাশের চাঁদের দিকে হাত বাড়াবো সেই সাহসটা পাচ্ছিলাম না। ঠিক আছে, কোনো সিদ্ধান্ত নেই। এখন তো আমিও তোমাকে ভালোবাসি, তাহলে আর আমার সঙ্গে সম্পর্কে আসতে তোমার কোনো সমস্যা নেই। না বেবি, এখন আর তোমার সঙ্গে রিলেশনে যেতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি তোমাকে বিশ্বাস করি। তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। এরপর দুজনে হাত ধরে কথা বলতে বলতে সামনের দিকে এগোতে লাগলো। এভাবেই শুরু হলো তাদের ভালোবাসার নতুন পথ চলা। কিন্তু তাদের এই ভালোবাসার নতুন পথ চলা কতটা সুখকর আর কতটা সুন্দর হবে সেটাই দেখার অপেক্ষায় আছি আমরা। কারণ গল্পের নতুন টুইস্ট কি আসতে চলেছে সেটা আমরা এখনো জানি না। তো ভিউয়ার্স, চলুন কথা না পারিয়ে গল্পের নতুন টুইস্ট কি আসতে চলেছে সেটাই জেনে নেওয়া যাক। আমাদের গল্পের নায়ক আয়ন এই ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পিছনে একটা কারণ রয়েছে, সেটা এখনো পর্যন্ত কেউ জানে না, না তো ভার্সিটির প্রিন্সিপাল আর না তো অন্য কেউ। কারণ এখানে একটা অন্য কাজে এসেছে, আর সেই কাজটা হলো আমাদের গল্পের নায়িকা নদী। কি ভিউয়ার্স, আপনারা কোনো কিছু বুঝতে পারছেন না তো? তাহলে চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা খুলে বলি, আর সেই সঙ্গে আমাদের গল্পের সামনে দিকে এগিয়ে যাই। দুজনে ভালোবাসাময় মধুর সম্পর্কটা ভালোভাবেই চলছে। এর মধ্যে হঠাৎ করে সবকিছুর মধ্যে একটা গন্ডগোল লেগে গেল। পরিবারের দুঃখের ছায়া নেমে আসলো। হঠাৎ করে একদিন নদী ভার্সিটি থেকে এসে শুনতে পেল এক ভীষণ খারাপ খবর। বাসায় আসার পথেই দেখতে পেল তাদের বাড়ির সামনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। সে কোনোভাবে বুঝতে পারল না এতগুলো গাড়ি তাদের বাড়ির সামনে কেন দাঁড়িয়ে আছে। এখন তো কোনো নির্বাচন না বা কোনো অনুষ্ঠান উপলক্ষ নয়, তাহলে এতগুলো গাড়ি দাঁড়িয়ে থাকার কারণ কি? এসব কিছু ভাবতে ভাবতে বাইরের দিকে এগেছিল নদী। আর তখনই দেখতে পেল বাড়ির ভিতরে অনেক মানুষ, কেমন যেন একটা শোকের মতো ভাব। সবাই মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছে, কারোর চোখে পানি। নদী কোনোভাবেই বুঝে উঠতে পারছে না আসলে এখানে হয়েছেটা কি। এসব কিছু চিন্তা করতে করতে সে বাড়ির ভিতরে প্রবেশ করলো। আর তখনই যেটা দেখতে পেল সেটার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। বাড়ির ভিতরে ঢুকে দেখতে পেল সবাই সাদা পোশাকে, আর সামনে কারো একটা লাশ রাখা। সেখানে বসে কান্না করছে তার আব্বু আম্মু আর তার 3 ভাইয়া। তবে তার আরেক ভাইয়া কোথায় এটা চিন্তা করতেই নদীর বুকের ভিতরটা একটু মোচু দিয়ে উঠল। তার পা যেন আর চলছিল না, তার শরীর অসাড় হয়ে আসছিল। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেল। তার আব্বুর পাশে গিয়ে বসলো। তার আম্মুর কাঁধে হাত রাখতে তার আম্মু তাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে উঠল। মারে, তোর বড় ভাইয়া আর এই পৃথিবীতে নেই, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আম্মু, এসব কি করে হলো? কিছুই জানি না রে মা, কিছুই বুঝতে পারছি না কিভাবে কি হয়ে গেল। আজ সকালেই তো তোর ভাইয়া একদম ঠিক ছিল, তাকে কে যেন একটা ফোন করে ডেকেছিল, সেখানেই দেখা করতে গেছিল। তারপর কি তোমরা কোনো খোঁজ খবর নাওনি কিভাবে কি হয়েছে? পুলিশ কমপ্লেন করা হয়েছে, পুলিশ তদন্ত করছে, আসামিকে গ্রেপ্তার করার চেষ্টা করছে, দেখা যাক কি হয়। আমার ভাইয়াকে খুন করে যে একে তো আমি কোনোদিন ক্ষমা করব না। পুলিশ ওকে গ্রেফতার করতে না পারলেও আমি ঠিক ওকে খুঁজে বের করব আর শাস্তি দিব। আমার ভাইয়াকে আমাদের থেকে কেড়ে নেওয়ার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে এটা আমি বুঝিয়ে দেব। এই বলে নদী নিজের চোখের জল মুছে নিল। সে কোনোভাবেই ভাবতে পারছে না তার ভাইকে খুন করার মতো দুঃসাহস কারোর হতে পারে। কারণ সারা শহর তার বাবা এবং ভাইদের কথাই চলে। যেখানে তাদের কথার উপর কেউ কথা বলার সাহস পায় না, সেখানে খুন করা অনেক বড় ব্যাপার। কে থাকতে পারে এসব কিছুর পিছনে? কোনোভাবেই মাথায় আসছে না নদীর। সেদিন সন্ধ্যার মধ্যেই দাপন কাপনে কাজ শেষ করা হয়। সবাই ডাইনিং রুমে বসে আছে, কেউ কোনো কথা বলছে না, যেন সবাই কথা বলার ভাষাটাই হারিয়ে ফেলেছে। নদী তার ভাইদের বলতে লাগলো, ভাইয়া, এভাবে বসে থাকলে চলবে না। পুলিশের উপর সবকিছু ছেড়ে দিলে আমার ভাইয়ের খুনের বিচার আমরা কোনোদিনও পাবো না।
আমাদেরকে কিছু করতে হবে। কিন্তু আমরা কি করতে পারি বলো তো বোন? আমরা তো কোনোভাবেই বুঝতে পারছি না আমাদের এত বড় শত্রু কে হতে পারে। ভালো করে চিন্তা ভাবনা করে দেখো, কেউ তো এমন একজন থাকবে, ওর সঙ্গে হয়তো তোমাদের পুরনো কোনো শত্রুতা থাকতে পারে। প্লিজ তোমরা ভালো করে চিন্তা ভাবনা করো, ওকে আমি ছাড়বো না। বলে নদী নিজের রুমে চলে গেল। ঠিক ওই মুহূর্তে তার ফোনে আয়ন ফোন দিল। ইচ্ছে না থাকা সত্ত্বেও নদী ফোনটা রিসিভ করে, আর তখনই অপর প্রান্ত থেকে আয়ন বলতে লাগে, কি ব্যাপার? মেবি বাসায় যাওয়ার পর একটা কল পর্যন্ত দিলে না? তুমি তো কখনোই এমন করো না। আমার সঙ্গে কি হয়েছে সেটা জানলে তুমি এই কথাটাও একবার বলতে না। কি হয়েছে বলো না শুনি। তুমি না বললে আমি জানবো কেমন করে? অতপর নদী আয়নকে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে আয়ন দুঃখ প্রকাশ করলো। তারপরে সে নদীকে বেশ কিছুক্ষণ সান্ত্বনা দিয়ে ফোনটা কেটে দিল। আর এদিকে নদীও তার সঙ্গে কথা বাড়ালো না, কারণ নদীর কথা বলতে একদমই ইচ্ছে করছিল না। সে তার ভাইয়ের এভাবে চলে যাওয়াটা কোনোভাবে মেনে নিতে পারছে না। তার একদম মনে হচ্ছে এসব কিছু কারোর ঠান্ডা মাথার চক্রান্ত। নিশ্চয়ই তাদের বড় কোনো শত্রু আছে, যে কোনো শত্রু তার প্রতিশোধ নিচ্ছে। কিন্তু কে হতে পারে? সে তার ভাইয়াদের সঙ্গে কখনোই বাইরে যায় না, তার ভাইয়েরা তাদের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে চলাফেরা করে, এসব ব্যাপারে সে কোনো কিছুই জানে না। তাই তো সে তার ভাইদের বারে বারে জিজ্ঞাসা করছে আসলে ব্যাপারটা কি, সেটা খুলে বলার জন্য। কিন্তু তার ভাইয়েরাও সেভাবে কোনো কিছু মনে করতে পারছে না যেটা দিয়ে তারা খুনির কাছে পৌঁছাতে পারে বা পুলিশ তাদেরকে কোনোভাবে সহযোগিতা করতে পারে। এরপর চলে গেল 3 দিন। সেদিন হুট করে নদীর মেজ ভাইয়ের ফোনে কোথা থেকে যেন একটা কল আসলো, আর তাকে জরুরি একটা কাজের জন্য বাইরে যেতে বলল। তিনিও কাউকে কিছু না বলেই বাসা থেকে বের হয়ে গেলেন, কারণ এই মুহূর্তে বাসার কারো মানসিক অবস্থা এতটা ভালো নেই যে তার সাথে তিনি কথাটা বলে তারপর যাবেন। তাই তিনি কাউকে কোনো কিছু বলার প্রয়োজন মনে করেনি। তবে এই প্রয়োজন মনে না করাটার তার জন্য কাল হয়ে দাঁড়ালো, কারণ সে বাড়িতে ফিরে আসলো ঠিকই, কিন্তু তার বড় ভাইয়ের মতো লাশ হয়ে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একদম ঠিকই শুনতে পেরেছেন, নদীর বড় ভাইয়ের মতো মেজো ভাইও কেউ একজন খুন করে রাস্তার পাশে ফেলে রেখেছে। তারপর পুলিশ লাশটাকে সংগ্রহ করেছে, তারপরেই তাদের বাড়িতে খবর দিয়েছে। একটা ছেলের খুন হতে 3 দিন না পেরোতেই দ্বিতীয় ছেলেকে খুন। নদীর পরিবার যেন এটাকে কোনোভাবে মেনে নিতে পারছে না। তারা ভীষণ রকম ভেঙে পড়েছে। কেন এরকম হচ্ছে কিছুই বুঝতে পারছে না। কার সঙ্গে এত বড় শত্রুতা আছে, কে এসব করছে, কোনোভাবেই তাদের বুঝে আসছে না। নদীর মেজ ভাইয়ের লাশের দাফন কাফনের কাজও শেষ হলো, আর সেদিন রাতেই তাদের বাড়ির ঠিকানায় একটা চিঠি আসলো। ঠিক চিঠিতে লেখা ছিল, কি মিস্টার আরাফ চৌধুরী, কেমন লাগে? সন্তান হারালে আমার বাবারও ঠিক এমনটাই লেগেছিল। এখন আপনার যেমনটা লাগছে, কি ভাবছেন আমি এখানেই থেমে যাব? হুম, না, একদমই নয়। আমি তো সবে শুরু করেছি আপনাকে নিঃস্ব করে দেব। আপনি আমাকে চিনবেন না, আমাকে খুঁজে কোনো লাভ নেই, কারণ আপনি আমার পরিচয়টাও জানেন না। আর আপনি যতক্ষণই আমার পরিচয় জানবেন ততক্ষণে আপনি ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়াবেন। ইতি আপনার ধ্বংসকারী। এমন চিঠিটা পড়ে নদীর পুরো পরিবার একদম স্তব্ধ হয়ে গেল। তারা কোনোভাবে ভেবে পাচ্ছিল না কি হচ্ছে তাদের সঙ্গে, আর কে রয়েছে এই চিঠি দেওয়ার পেছনে। তারা কোনোভাবেই কোনো কিছুর সাথে কিছুই মিলাতে পারছে না। তারপর কেটে গেল আরও 4 দিন। আজ মুসলিম রীতি অনুযায়ী একসঙ্গে 2 ভাইয়ের খতম পড়ানো হবে, সেজন্য বাড়িতে হুজুরদের ডাকা হয়েছে। তাদের দিয়ে একটু মিলাদ পড়ানো হবে, সেই সঙ্গে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হবে। সেজন্যই ডেকোরেশন এবং হোটেলের লোকেরা খাবার দেওয়া হয়েছিল বাড়িতে এসে রান্নাবান্না করার জন্য। আর এদিকে নদীর বাবা ওনার বাকি 2 ছেলেদেরকে সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছে বাড়ি থেকে একদম বের হতে। ওনার ধারণা বাড়ি থেকে বের হলে ওনার ছেলেদেরকে বিপদে ঘিরে ধরবে, তাই উনি এখন নিজের ছেলেদেরকে বাঁচানোর জন্য সর্বরকম প্রোটেকশন নিতে বাধ্য। তাই তিনি নিজের ডেকোরেশন এবং রেস্টুরেন্টের লোকেদের সঙ্গে বাড়িতে বসে ফোনে কথা বলেছেন, আর সমস্ত লেনদেন অনলাইনের মাধ্যমে করে দিয়েছেন। আজ তাদের বাড়িতে সেই অনুষ্ঠান মিলাদ মাহফিল শেষ হলে হুজুরদের খাওয়া দাওয়ার আয়োজন করা হলো। তাদেরকে খাওয়া দাওয়া শেষ হলে সবাই চলে গেল, বাকি রইল শুধু বাড়ির মানুষ। আর বাড়ির মানুষ সবাই একসঙ্গে ডাইনিং টেবিলে খেতে বসেছে। নদী তার মা বাবা এবং 2 ভাইয়ের সাথে খাওয়া প্রায় শেষের দিকে। হঠাৎ করে নদীর 2 ভাইয়া বুক চাপড়ে উঠল আর বলতে লাগলো, আমার বুকে খুব ব্যথা করছে, আমি আর পারছি না, খুব কষ্ট হচ্ছে।
এই বলে দুজনই বুক চেপে ধরেছিল। আর তখনই নদীর বাবা খাবার ফেলে রেখে ছেলেদের কাছে চলে আসেন, তাদেরকে পানি খাওয়ানোর চেষ্টা করেন। আর ঠিক ওই মুহূর্তে দুজন একসঙ্গে পরলোক গমন করে। নদীর বাবা আর এটা কোনোভাবেই নিতে পারছিলেন না, যেখানে দুই ছেলের খতম পড়াতে গিয়ে আরও দুই ছেলেকে শেষ করে দিলেন। ওই দুই ছেলেকে না হয় শত্রুপক্ষ মেরেছিল, কিন্তু এখন হঠাৎ করে এই দুই ছেলে কি হলো এটা তিনি ভেবে পাচ্ছেন না। আর এদিকে এসব চিন্তা মাথায় নিতে গিয়ে তিনিও স্ট্রোক করেন। ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর এদিকে নদী গ্রামের বাড়ি থেকে আসা আত্মীয় স্বজন আর এলাকার লোকেরা মিলে তার বাকি দুই ভাইয়ের দাফন কাফনের ব্যবস্থা করেন। দুদিন পর নদীর বাবা তো মোটামুটি সুস্থ হয় আর ওনাকে বাড়িতে নিয়ে আসা হয়। উনি হসপিটালে থাকতে চাইছিলেন না। নিজের স্ত্রী মেয়েকে রেখে উনি আর কোনো কিছুই ভাবতে পারছিলেন না। কি থেকে কি হয়ে যাচ্ছে তিনি কোনোভাবেই কোনো কিছু মিলাতে পারছিলেন না। নিজের রুমে শুয়ে আছেন, মেয়েকে নিজের কাছে ডেকে নিলেন আর বলতে লাগলেন, মারে এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোদের দুজনকে নিয়ে দেশের বাইরে চলে যাব, এখানে আর থাকবো না। তোদের প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নে, আমরা আগামীকালকেই নিউ ইয়র্কে চলে যাব। না বাবা, এরকম কিছু আমি কখনোই পারবো না। আমার ভাইয়াদের খুনিকে আমি শাস্তি না দিয়ে কোনোভাবেই আমি এখান থেকে কোথাও যাব না। মা এরকম কথা বলিস না, চারটা ছেলেকে একসঙ্গে হারিয়েছি, তোকে আর হারাতে চাই না। তুই আমাদের বেঁচে থাকার শেষ সম্বল, তোকে আর হারাতে চাই না। তোকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। না বাবা, আমি বললাম তো আমার সিদ্ধান্ত থেকে আমাকে কেউ পিছু হটাতে পারবে না। আমি যেটা বলেছি সেটাই করব। আমি আমার ভাইদের খুনিকে শাস্তি দিব, তবেই আমার শান্তি। তার আগে আমি একটুও শান্ত হব না। তোমাদের চলে যেতে ইচ্ছে করলে তোমরা চলে যেতে পারো, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল। এরপর নদীর বাবা মা দুজনেই নদীকে অনেক করে বোঝালো, কিন্তু নদী কোনো কথাই শুনতে পারল না। সে তার সিদ্ধান্ত পরিষ্কার জানিয়ে দিয়েছে, তার ভাইদের খুনিকে সে যতক্ষণ পর্যন্ত শাস্তি দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে এখান থেকে এক পাও নড়বে না। এদিকে সেদিন বিকেলবেলা হঠাৎ করে আয়ন নদীর সঙ্গে দেখা করতে আসলো তার বাড়ির সামনে। এসে নদীকে ফোন দিল। বেশ কয়েকবার কল দেওয়ার পর নদী কলটা রিসিভ করলো। আর তখনই অপর প্রান্ত থেকে আয়ন নদীকে বলতে লাগলো, কি ব্যাপার নদী, কেমন আছো তুমি? দেখো, তুমি খুব ভালো করে জানো আমি ভালো নেই, তাহলে কেন আমাকে কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এসেছো? আই এম সো সরি বেবি, আমি তোমাকে কথাটা এভাবে বলতে চাইনি। প্লিজ তুমি কিছু মনে করো না। ঠিক আছে, বাদ দাও সেসব কথা। এখন তুমি আমাকে এটা বলো যে কেন ফোন দিয়েছো? আসলে আমি তো জানি তোমার মন ভালো নেই, তাই ভাবছিলাম তোমাকে নিয়ে একটু বাইরে কোথা থেকে ঘুরে আসি, তাহলে তোমার মনটা ভালো লাগবে। না, আমার কোথাও যেতে মন চাইছে না। তোমার যদি ঘুরতে যেতে মন চায় তাহলে তুমি একাই চলে যেতে পারো। আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, এই সময় আমাকে কোনো ব্যাপারে কোনো ফোর্স করবে না কিন্তু। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমাকে আমি ফোর্স করব না। তোমার যখন বাইরে যেতে মন চাইবে তখন তুমি আমাকে ফোন দিও। আমি তোমার জন্য সর্বক্ষণ প্রস্তুত আছি। তোমার যে কোনো সমস্যায় তুমি আমাকে অল টাইম তোমার পাশে পাবে। আচ্ছা ঠিক আছে, এখন তুমি ফোনটা রাখো আর আমাকে আমার মতো একটু একা থাকতে দাও। আমি কিছু একটা ভাবছি। এ বলে নদী আয়নকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। আর নদী তখন রুম থেকে বের হয়ে ছাদে চলে গেল। চারপাশটা একবার ভালো করে দেখে নিল কোথাও কেউ আছে কিনা। বেশ অনেকক্ষণ পর সে আকাশের দিকে তাকিয়ে দিল। সে কিছু একটা দেখার চেষ্টা করছিল অনেক দূরে তাকিয়ে, কিন্তু কি সেটা জানা নেই। প্রায় সন্ধ্যা পর্যন্ত সে ছাদে দাঁড়িয়েই ছিল এবং আকাশ দেখছিল আর মনে মনে কিছু একটা চিন্তা করছিল। রাতের আধার যখন নেমে আসলো তখনই সে বাসার ভিতরে চলে আসলো। তখনই হুট করে তার মনে পড়লো তার বাবার কাছে একটা চিঠি এসেছিল। যদিও চিঠিটা ঠিকানা এবং নামবিহীন এসেছে, তবে তার হাতের লেখাটা এনালাইজ করে যদি কোনো কিছু জানা যায়, যেমন চিন্তা তেমনি কাজ। নদী ছুটে গেল তার বাবার কাছে আর জিজ্ঞাসা করলো সেই চিঠিটার ব্যাপারে। তখন তার বাবা চিঠিটা নদীর হাতে তুলে দিল। নদী চিঠিটা খুলে একদম অবাক। এ হাতে লেখা সে চিনে, অনেকবার দেখেছে সে এই হাতে লেখাটা। কেউ ভিউয়ার্স, আপনারা কাকে সন্দেহ করছেন সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আমি দেখি আমার কথার সঙ্গে আপনাদের মতামত মিলে যায় কিনা। নদী যার হাতের লেখাটা সন্দেহ করেছে সেই মানুষটা তার খুব কাছে। নদী এটার জন্য একদমই বিশ্বাস করতে পারছে না, তাই সে মনে মনে সিদ্ধান্ত নিল সে মানুষটার হাতে লেখার সঙ্গে এই চিঠির হাতে লেখা মিলিয়ে দেখবে। তবে সেই মানুষটাকে সে কোনোভাবেই কথাটা বুঝতে দিবে না। আর তার জন্য নদীকে ভার্সিটিতে যেতে হবে। এরপর প্রায় এক সপ্তাহ কেটে গেল। নদী আরও ঠান্ডা মাথায় বেশ ভালো করে চিন্তা ভাবনা করতে লাগলো, কারণ সে পরিপূর্ণ নিশ্চিত
হয়ে তবে সিদ্ধান্ত নিতে চায়। কোনো কাছাকাছি করবে না, যার জন্য পরবর্তীতে আবার তাকেই পস্তাতে হবে। আজ প্রায় 20 দিন পর নদী ভার্সিটিতে এসেছে। ক্যাম্পাসে প্রবেশ করা মাত্রই তার বান্ধবীরা সবাই এসে তাকে ঘিরে ধরল। এক একজন এক এক রকম প্রশ্ন করতে লাগলো, কিন্তু নদী কারোর প্রশ্নের কোনো উত্তর দিল না। চুপচাপ ক্যাম্পাসের উত্তর দিকে বড় আম গাছটার নিচে বসলো। সেখানে সে প্রতিদিন আয়নের জন্য অপেক্ষা করত। অনেকটা লম্বা সময় নিয়ে আয়ন আর নদী দুজনে এখানে বসেই গল্প করত। আজকেও সে এরকমটাই করলো। ওদের বান্ধবীরা খুব ভালোভাবে বুঝতে পারলো নদীর মন ভালো নেই, তাই এই সময় তাকে বিরক্ত করাটা একদমই ঠিক হবে না। আর সেজন্যই তার বান্ধবীরা তাকে কোনো রকম বিরক্ত করলো না। নদী তাদের সঙ্গে কথা বলতে না চাওয়াতে তারা সবাই ক্লাসরুমে চলে গেল। আর এদিকে তখনই ঠিক ওই মুহূর্তে আয়ন ভার্সিটিতে প্রবেশ করে ভার্সিটির গেটের সামনে নদীর গাড়ি দেখতে পেয়ে আয়ন বুঝতে পারে নদী হয়তো ভার্সিটিতে এসেছে। তাই সে এক মুহূর্ত দেরি না করে ক্যাম্পাসের ভিতর প্রবেশ করলো। আর যেখানে সে নদীর সঙ্গে বসে গল্প করত সেখানে সে উপস্থিত হলো। তার ধারণা সত্যি হলো। সে এখানে এসে দেখতে পেল নদী চুপচাপ বসে আছে, মনে মনে কিছু একটা চিন্তা করছে। তখনই আয়ন নদীর পাশে গিয়ে বসলো, তার হাতে হাত রেখে বলতে লাগলো, তুমি কখন আসলে? এই তো কিছুক্ষণ। তোমার আসতে দেরি হলো যে? আসলে তুমি কদিন ধরে ভার্সিটিতে আসছো না, তাই আমি একটু দেরি করে আসি। এখন তো আর এসে তোমাকে সময় দিতে হয় না, কারো সঙ্গে গল্প করতে হয় না, কারো জন্য অপেক্ষা করতে হয় না, তাই তত আগেভাগে এসে কাজ কি? হ্যাঁ, সেটা একদম ঠিক কথাই বলেছো। আচ্ছা জান, তুমি আমাকে একটা কাজ করে দিতে পারবা? হ্যাঁ অবশ্যই, তোমার জন্য আমি সব করতে প্রস্তুত। এইভাবে বলার কি আছে? তুমি শুধু আমাকে আদেশ করো, তোমার জন্য আমাকে কি করতে হবে। আমি তোমার জন্য আমার জান কোরবান করতেও রাজি আছি। আরে পাগলা, তোমাকে সেরকম কিছুই করতে হবে না। তুমি তো জানোই সামনে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা, আমার কিছু প্র্যাকটিক্যাল আছে, সেগুলো আমি করতে পারিনি। তুমি আমাকে এগুলো একটু করতে হেল্প করবে? আরে জান, অবশ্যই করব, কেন নয়। তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র শোনাবো। তোমার জন্য না করলে আমি কার জন্য করব সেটা বলো আমাকে। ঠিক আছে, তাহলে আমি তোমাকে আমার প্র্যাকটিক্যাল খাতাগুলো পাঠিয়ে দেব, একটু করে দিও প্লিজ। আচ্ছা ঠিক আছে, এখন ক্যান্টিনে চলো। অনেক দিন তোমার সঙ্গে কফি খাওয়া হয় না, দুজন একসঙ্গে বসে একটু কফি খাই। আয়নের কথাই বাধা দিল না নদী। সে আয়নের সঙ্গে উঠে ক্যান্টিনে চলে গেল। সেখানে বসে দুজনে কফি খেলো, কিছুক্ষণ গল্পগুজব করলো, আর তারপরে ক্লাসরুমে চলে গেল। যদিও আয়ন ক্লাসরুমে চলে যাওয়ার পর নদী নিজের ক্লাসরুমে না গিয়ে ভার্সিটি থেকে বের হয়ে চলে আসলো, কারণ তার উদ্দেশ্য ভার্সিটি গিয়ে ক্লাস করা ছিল না। আয়নকে দিয়ে প্র্যাকটিক্যাল খাতাটা করিয়ে নেওয়াটাই উদ্দেশ্য। সে আয়নের কাছ থেকে আয়নের বাড়ির ঠিকানাটা জেনে নিল, আর তারপর বাড়িতে গিয়ে বিকেলবেলা ড্রাইভারকে দিয়ে তার প্র্যাকটিক্যাল খাতাগুলো আয়নের বাড়িতে পাঠিয়ে দিল। আয়ন 2 দিন পরে সমস্ত প্র্যাকটিক্যাল কমপ্লিট করে নদীর বাড়ির সামনে নিয়ে আসলো। যদিও সে বাড়ির ভিতরে প্রবেশ করলো না, বাড়ির সামনে এসে নদীকে ফোন করলো। আর তারপরে এই নদী বাসার সামনে এসে আয়নের হাত থেকে খাতাগুলো রিসিভ করে নিল। খাতাগুলো নিয়ে সে সোজা নিজের রুমে চলে গেল। হ্যাঁ, তার ধারণা একদমই সত্যি হয়েছে। এই লেখাগুলোর সঙ্গে চিঠির লেখাগুলো একদমই মিলে গেছে। তবে কি আয়ন নদীর ভাইদেরকে খুন করেছে সেটা জানার জন্য শেষ পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে আমাদের সঙ্গে। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে গল্পে ফিরে আসি। নদী খুব মনোযোগ দিয়ে বারবার লেখাগুলো মিলিয়ে দেখছিল। বারবার সে চেষ্টা করছিল যেন একটু হলেও গরমিল লেগে যায়, যাতে তার ভালোবাসা মানুষের উপর থেকে তার সন্দেহটা চলে যায়। কিন্তু কোনোভাবেই কোনো সমাধান হলো না। বারবার যেটা তার মনে সন্দেহ হচ্ছিল সেটাই সত্যি হলো। সে পরিষ্কারভাবে দেখতে পেল সবগুলো লেখা একদম আয়নের লেখার সঙ্গে হুবহু মিলে গেছে। নদী কি করবে কিছু ভেবে পাচ্ছে না, কি সিদ্ধান্ত নেওয়া উচিত সেটাও তার মাথায় আসছে না। ঠিক ওই মুহূর্তে তার আম্মু তার রুমে প্রবেশ করলো। তাকে ভীষণ রকম চিন্তিত দেখে তিনি বলতে লাগলেন, কি রে মা, কি হয়েছে? তুই কি নিয়ে এত চিন্তা করছিস? সেরকম কিছু না আম্মু, তবে আমার মনে হয় আমি যেটা খুঁজে চলেছি সেটা খুব তাড়াতাড়ি পেতে চলেছি। আর যদি আমার ধারণা সত্যি হয় তবে আমি এই মানুষটিকে কখনো ক্ষমা করব না। কঠোর থেকে কঠোর শাস্তি আমি তাকে দেব। মানে তুই কি বলতে চাইছিস? আমি তোর কথায় আগাগোড়া কোনো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আমাকে একটু খুলে বলবি প্লিজ? না আম্মু, এখন আমি তোমাকে কোনো কিছুই বলবো না। আমার অপারেশন সাকসেসফুলি হওয়ার পরেই আমি তোমাদের সবাইকে সবকিছু খুলে বলবো। আর তখন আশা করি তোমাদেরকে আমার কোনো কিছু বলতে হবে না।
নিজেরা নিজের চোখেই সেটা দেখতে পাবে। সো প্লিজ এখন আমাকে কোনো রকম ফোর্স করো না। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই যখন চাচ্ছিস না এখন আমরা তোকে এ ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করি, তাহলে আমরা আর তোকে এ ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করব না। তবে হ্যাঁ, একটা কথা সবসময় মাথায় রাখবি, তুই মেয়ে মানুষ, সবসময় আগে তোকে সাবধান থাকতে হবে এবং নিজের প্রাইভেসি রক্ষা করতে হবে। ওকে আম্মু, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না, আমি সব সময় আমার ব্যাপারে সচেতন থাকবো। তবে আমার ভাইয়াদের খুনিদের আমি শাস্তি না দিয়ে শান্তি পাচ্ছি না। তুমি শুধু আমার জন্য দোয়া করো, তোমার দোয়া আমার শক্তি হয়ে দাঁড়াবে। হ্যাঁ রে মা, অবশ্যই। এখন তো তুই আমাদের শেষ ভরসায়, তোর জন্য আমাদের অনেক অনেক দোয়া। তুই জয় হয়ে ফিরে আসিস, এটাই আমরা চাই। তারপর নদী তার আম্মুর রুম থেকে বের হয়ে চলে গেল। নদীর রুম থেকে বের হয়ে চলে গেল। নদী তার রুমে দরজাটা লাগিয়ে দিয়ে, যাতে এই মুহূর্তে তাকে কেউ কোনোভাবে বিরক্ত করতে না পারে, যাতে কেউ তার চিন্তায় কোনো ব্যাঘাত ঘটাতে না পারে। সে যেন ঠান্ডা মাথায় সূক্ষ্ম পরিকল্পনা করতে পারে। সারাদিন এবং সারা রাত সে এই বিষয়টা নিয়ে চিন্তা করলো এবং তারপরই সিদ্ধান্ত নিল কিভাবে কি করতে হবে। পরিকল্পনা অনুযায়ী পরের দিন সকালবেলা সে আয়নকে ফোন দিল। 2 বার রিং হতে না হতেই আয়ন নদীর ফোনটা রিসিভ করলো আর অপর প্রান্ত থেকে বলতে লাগলো, কি ব্যাপার পাখিটার, আমার কি হয়েছে? এত সকালবেলা আমার পাখিটা আমায় মনে করলো যে? হ্যাঁ, ওই যে তুমি বলেছিলে না কতদিন আগে আমায় নিয়ে ঘুরতে যেতে চাও, আমার এখন মন ভালো হয়েছে। আমি এখন তোমার সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে চাই। তুমি কি যাবে আমাকে নিয়ে? আরে আমার পাখিটা বলে কি, তুমি বললে আমি জাহান্নামেও যেতে রাজি আছি। বলো কোথায় ঘুরতে যাবে? তুমি যেখানে যাও আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। ঠিক আছে, তুমি তোমার বাইকটা নিয়ে আমার বাসার সামনে চলে আসো, তারপর না হয় যেতে যেতে বলা যাবে। ওকে পাখি, কোনো প্রবলেম নেই, তুমি যেমন বলবে। এই বলে আয়ন ফোনটা কেটে দিল। তারপর তাড়াহুড়ো করে রেডি হয়ে নিল। নদীর বাসার সামনে এসে নদীকে ফোন দিল। নদী আগে থেকে রেডি হয়ে বসেছিল আর তারপরেই আয়নের ফোন পেয়ে বাসা থেকে বের হয়ে গেল। নদী আয়নকে একটা জায়গার নাম বলল। আয়ন সেই জায়গায় সেরকমভাবে চিনত না, তবে নদী তাকে ইনস্ট্রাকশন দিতে লাগলো আর সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আয়ন বাইক চালাতে শুরু করলো। একদম নিরিবিলি একটা জায়গায় এসে পৌঁছালো দুজন। তারপরে আয়নকে বাইক থামাতে বলল। আয়ন ভীষণ রকম অবাক হলো আর নদীকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আমরা এখানে কেন এসেছি? এটা তো একটা পরিত্যক্ত এলাকা। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি। আর আমি যেই পরিকল্পনা করে এসেছি সেই পরিকল্পনাটাই সফল হওয়ার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। মানে তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কিসের পরিকল্পনা করে এসেছো? কোন পরিকল্পনার কথা বলছো তুমি, বলো তো শুনি। আমি একটা কাজ করতে এসেছি আর সেই কাজটা এখানে আমি খুব শান্তিতে করতে পারবো, কারণ এখানে কোনো জনমানবের চিহ্নটুকুও নেই। আর এখানে বছরে কেউ আসে কিনা সেটাও সন্দেহ আছে, তাই কোনো প্রমাণ থাকবে না। নদীর এমন কথাই ভীষণ রকম অবাক হয় আর সে কোনোভাবেই ভাবতে পারে না নদী কোনো বিষয়টাকে ইঙ্গিত করছে আর কি করতে চাইছে, তাই সে নদীকে বলতে লাগলো, কি হয়েছে আমার পাখিটার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার পাখিটা এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা কেন বলছে? এক্ষুনি তুমি সবকিছু বুঝতে পেরে যাবে, একটু ধৈর্য ধরো, আমাকে জাস্ট একটু সময় দাও। কথাটা বলে পিছন ফিরে কোমর থেকে পিস্তলটা বের করে আয়নের মাথা বরাবর দৌড়ল নদী আর তারপরেই বলতে লাগলো, কেন মেরেছিস তুই আমার ভাইদের? কেন আমার বাবাকে সন্তানহারা করেছিস? কেন আমার মাকে সন্তানহারা করেছিস? কেন তুই আমাকে একা বানিয়েছিস? আরে এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? নদী, তুমি পিস্তলটা নামাও আমার মাথা থেকে। নামবো অবশ্যই, তবে এর ভেতরে 6টা গুলি রয়েছে, সেই গুলিগুলি তোর মাথায় ঢুকিয়ে দেওয়ার পর। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি আয়ান, আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো, তাহলে এসব পাগলামি কেন করছো? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি, কিন্তু তুই আমাকে ভালোবাসিস না। তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে তুই আমার ভাইদের কখনোই খুন করতে পারতি না। বাই দ্য ওয়ে, বাদ দে সেসব কথা। এখন তুই বল, কেন তুই খুন করেছিস তুই আমার ভাইদের? নদী প্লিজ বিশ্বাস করো, তুমি যেগুলো বলছো তার কোনো কিছুই আমি করিনি। তুমি আমায় কেন এইভাবে মিথ্যা অপবাদ দিচ্ছ? ভীষণ রকম রেগে যায় নদী, অনেক জোরে চিৎকার দিয়ে আকাশ বাতাস কাঁপি বলতে থাকে, চুপ কর, তুই বেঈমান, তোর কাছ থেকে কোনো কথা শুনতে চাইছি না।
তোকে যেটা বলেছি তুই শুধু সেটাই কর। বল কেন মেরেছিস আমার ভাইদেরকে? কি ক্ষতি করেছিল আমার ভাইয়ারা তোর? তখনই হঠাৎ করে আয়ন কান্না করে দিয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল আর বলতে লাগলো। আচ্ছা, আমি মেরেছি তোমার ভাইয়াদের, তবে তার পিছনে যথেষ্ট কারণ রয়েছে। আমি বাধ্য হয়েছি। মানে একদম আমাকে বোকা বানানোর চেষ্টা করবি না, মিথ্যা গল্প বানাবি না। আমি কোনো মিথ্যে গল্প বানাচ্ছি না, তার যথেষ্ট প্রমাণ আমার কাছে রয়েছে। তুমি চাইলে সেগুলো তোমাকে দেখাতে পারি আমি। ওকে ফাইন, তুই দেখা আমাকে কি প্রমাণ রয়েছে আমার ভাইদেরকে খুন করে ফেলার পেছনে। জাস্ট ওয়েট 1 মিনিট, লেট মি শো ইউ দ্যাট ভিডিও। কথাটা বলে আয়ন তার মোবাইলটা বের করলো আর তখনই তার হোয়াটসঅ্যাপে থাকা একটা ভিডিও ক্লিপ নদীর সামনে তুলে ধরলো, যেটা দেখে নদীর পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। যে ভিডিও ক্লিপে সরাসরি দেখা যাচ্ছে নদীর 4 ভাই মিলে একটা মেয়েকে রেপ করেছে, আর তারপর সেই মেয়েটাকে নিকৃষ্টভাবে শরীরের জামাকাপড় ছিনিয়ে নিয়ে জীবদশায় তার শরীর থেকে মাংস কেটে নিচ্ছে আর সেই জায়গায় লবণ লাগিয়ে দিচ্ছে। মেয়েটা যন্ত্রণায় চিৎকার করছে, কিন্তু তাদের মনে একটু মেয়েটার জন্য দয়ামায়া লাগছে না। তার নর পিশাচের মতো হাসাহাসি করছে, আর মেয়েটার শরীর থেকে কেটে নেওয়া মাংস দিয়ে তারা পায়ে নিয়ে ফুটবল খেলছে। নদী আর কিছু সহ্য করতে পারল না, আয়নের হাত থেকে মোবাইলটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল আর বলতে লাগলো। মেয়েটা কে ছিল? মেয়েটা আমার একমাত্র বড় বোন। আমি তখন আমার ফুপুর বাড়িতে থেকে পড়াশোনা করতাম। আমার মা বাবা আমার বোনকে নিয়ে এই শহরেই থাকতো। আমার বোন তখন সবেমাত্র কলেজে উঠেছে, আর তখনই তোমার ভাই আমার বোনকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। আমার বোন এইসব প্রেম টেম কখনোই করতো না, তাই সরাসরি তোমার ভাইকে নিষেধ করে দেওয়ায় তোমার ভাই তোমার বাকি ভাইদেরকে নিয়ে আমার বোনের সঙ্গে এরকম কিছু করেছে। তারা শুধু এইটুকুতেই সীমাবদ্ধ থাকেনি, আমার বোনের লাশটাকে বিকৃত অবস্থায় আমাদের বাড়ির সামনে রেখে গেছিল, যেটা থেকে আমার মা বাবা ঠিক ওই মুহূর্তেই হার্ট অ্যাটাক করে মারা যান। একই দিনে আমি আমার মা বাবা আর বোনকে হারিয়েছি। তখন আমার কেমন লেগেছিল সেটাই বলো। নদী কি বলবে কিছুই বুঝতে পারছে না। আইন যা কিছু করেছে সব কিছু প্রতিশোধ নিতে করেছে, কিন্তু তার ভাইয়েরা যা করেছিল সেটা একদমই অনুচিত। একটা মেয়েকে প্রেমের প্রস্তাব দিলে সেই মেয়েটা প্রেমের প্রস্তাব রিজেক্ট করতে পারে, কিন্তু তাই বলে মেয়েটার সঙ্গে এরকম কিছু করবে? এটা তো কোনোভাবে স্বাভাবিক মানুষের কর্মকাণ্ড হতে পারে না। যদিও নদী তার ভাইদেরকে অনেক ভালো মানুষ বলেই মনে করত, কারণ সব ভাইয়েরাই বোনেদের কাছে হিরো সেজে থাকে, কিন্তু তার আড়ালে এরকম নরপিশাচ লুকিয়েছিল এটা সে কোনোভাবেই বুঝতে পারেনি। আইন কান্না করছে জোরে জোরে, চিৎকার করে কান্না করছে, সে নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। তখনই নদী তার হাত থেকে পিস্তলটা ফেলে দিয়ে আয়নের সামনে সে নিজেও হাঁটু গেড়ে বসে পড়ল, আর তখনই আয়ন আবার নদীকে বলতে লাগলো। আমি তোমার ভাইদেরকে মেরে শুধু আমার বোনের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়েছি মাত্র, যাতে আর কোনোদিন কোনো ছেলে কোনো মেয়ের সঙ্গে এরকম কোনো কিছু করার সাহস পর্যন্ত না দেখায়। আর এখন যদি তুমি তোমার ভাইদের মৃত্যুর প্রতিশোধ নিতে আমাকে মৃত্যুর দণ্ড দাও, আমি সেটা হাসতে হাসতে গ্রহণ করব। কারণ তুমি যেমন তোমার ভাইদের কাছে চোখের মণি ছিলে, আমার বোনও আমার কাছে চোখের মণি ছিল। আমি আমার বোনকে ভীষণ ভালোবাসতাম। তোমার বাবার মতো অর্থ সম্পদ আর প্রাচুর্য হয়তো আমার বাবার ছিল না, কিন্তু আমাদের পরিবারটাতে ভালোবাসার কোনো কমতি ছিল না। কেন তোমার ভাইয়েরা আমার বোনটাকে পৃথিবীতে বেঁচে থাকতে দিল না? কি দোষ করেছিল আমার বোন? তোমার ভাইয়ের প্রেমের প্রস্তাব রিজেক্ট করেছিল, সেই জন্য কি তোমার ভাই আমার বোনের সঙ্গে এরকমটা করবে? প্লিজ আয়ান, চুপ করো তুমি। আমি তোমাদের কাছ থেকে এই ব্যাপারে আর কোনো কথা শুনতে চাইছি না। না, আজ তোমাকে শুনতেই হবে, কারণ অপরাধ আমিও করেছি। আমি তোমার ভাইদের খুন করেছি, তাই শাস্তি আমারও প্রাপ্য। তুমি আমাকে যে শাস্তি দিবে তাও আমি সেটা মাথা পেতে মেনে নেব। নদী আয়নের হাত দুটো ধরে কান্না করে চলেছে, সে কোনো কথাই বলতে পারছে না। কান্নায় যেন তার একদমই থামছে না। আয়ন নদীর হাত দুটো শক্ত করে ধরে তার হাতে পিস্তলটা তুলে দিয়ে বলতে লাগলো। নদী তখন আয়নের হাত থেকে পিস্তলটা নিয়ে ছুঁড়ে দূরে ফেলে দিল, আর তারপর বলতে লাগলো, প্লিজ শুট মি, আমায় মেরে ফেলো। আমি বেঁচে থাকতে চাই না। একা জীবনে বেঁচে থেকে কি লাভ আছে বলো? কে বলেছে তুমি একা? আমি তো আছি। আমি তখনও তোমায় ভালোবাসতাম আর এখনো তোমায় ভালোবাসি। আমার ভাইয়েরা তাদের করা অন্যায় শাস্তি পেয়েছে।
আমি যখন সত্যটা জেনে গেছি তখন আর ভাইদের জন্য কোনো আফসোস আমার নেই। তোমার আফসোস না থাকলেও আমার আফসোস আছে, কারণ আমি একজন অপরাধী। আমি 4টা খুন করেছি। আমি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব আর নিজের সমস্ত অপরাধ স্বীকার করে নেব। না, তুমি এমনটা কখনোই করবে না, কারণ তোমাদের আমি এমনটা করতেই দেব না। ভাইয়াদের হারিয়েছি, কিন্তু তোমায় হারাতে চাই না। মানুষ সবকিছু হারিয়ে বেঁচে থাকতে পারে, কিন্তু ভালোবাসা হারিয়ে গেলে জীবন থেকে বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে যায়। নদী, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি বাস্তবতার সম্মুখীন হও। আমি একজন খুনি। আমার সঙ্গে তুমি কখনোই ভালো থাকবে না। আমিও খুনি এবং ধর্ষকের বোন। আমার সঙ্গেও কোনো সাধারণ ঘরের ছেলে কখনোই সংসার করবে না। আমি তোমাকে নিয়েই ভালো আছি আর ভালো থাকতে চাই। প্লিজ তুমি আমার এই ভালো থাকাটা কেড়ে নিও না। আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি। কিন্তু আর কোনো কিন্তু নয়। তুমি যদি একদিনের জন্য আমাকে ভালোবেসে থাকো, সে ভালোবাসার কসম খেয়ে বলছি, প্লিজ আমায় ছেড়ে যেও না। এ বলে আয়নের হাত দুটো শক্ত করে চেপে ধরে আয়নের মুখের দিকে তাকিয়ে থাকে নদী। আয়ন বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, আর তারপরই নদীকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিল আর বলতে লাগলো, ঠিক আছে, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। বাকি জীবনটা না হয় তোমাকে নিয়েই কাটিয়ে দেব, তবে একটা শর্তে। কি সেই শর্ত সেটা বলো আমাকে। তোমার জন্য আমি শুধু একটা না, হাজারটা শর্ত মানতে রাজি আছি। তখন আয়ন নদীকে বলতে লাগে নদীকে বাবার রাজপ্রাসাদ ছেড়ে তার সঙ্গে তাদের বাড়িতে চলে যেতে হবে, আর সেখানেই তার সঙ্গে মধ্যবিত্ত জীবন যাপন করতে হবে। নদী এক কথায় রাজি হয়ে গেল, কারণ তার কাছে তার ভালোবাসার মানুষটাই সবচাইতে বেশি ইম্পর্টেন্ট ছিল। সে জানতো আয়ন যেখানেই থাকুক না কেন তাকে খুব ভালো রাখবে, ভালোবাসবে, যত্ন রাখবে। আর ভালোবাসার মানুষের কাছে থাকলে দুবেলা ডাল ভাত পেলেই ভালো থাকা যায়। তাই নদী আয়নের সঙ্গে থাকতে রাজি হয়ে গেল, আর সে আয়নকে বলতে লাগলো, দেখো, আমি তোমার প্রস্তাবে রাজি আছি, তবে তোমাকে আমার একটা শর্ত মানতে হবে। বলো কি শর্ত? তোমার জন্য আমি সব কিছুই করতে পারি। আজকের এই সম্পূর্ণ ঘটনা এবং আমার ভাইদের নিয়ে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা আমার বাবা মার কাছে গোপন করতে হবে। তুমি কোনোদিনও এই চিরন্তন সত্যটা আমার বাবার কাছে বলতে পারবে না, কারণ আমার বাবা মা জানেন তাদের ছেলেরা খুবই ভালো মানুষ। তারা কখনো এমন কোনো খারাপ কাজ করতেই পারে না। আমার বাবা মায়ের ছেলেদের প্রতি এই ভালো ধারণা আমি কখনোই মুছে যেতে দিতে চাই না। ঠিক আছে মাই ডিয়ার, তুমি যেমন চাইবে তেমনই হবে। আমি কখনোই তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করব না। ওকে, চলো এখন বাসায় ফিরে যাওয়া যাক। আর কাল বিকেলেই তুমি একবার আমাদের বাসায় আসবে, আব্বু আম্মুর সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলবে। এই বলে দুজন বাইকে উঠে বসলো। আয়ন বাইক চালিয়ে নদীকে তার বাসার সামনে নামিয়ে দিল। তারপর সে নিজের বাসায় চলে গেল। নদী বাসে ফিরে আসতে তারা দৌড়ে এসে তার সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, কি ব্যাপার মা, তুই কোথায় গিয়েছিলি? আম্মু, আমি আজ সমস্ত সত্যটা জানতে পেরেছি, তবে আমি সেটা কোনোদিনও তোমাদের কাছে প্রকাশ করতে পারবো না। প্লিজ এই ব্যাপারটা নিয়ে আমাকে জোর করো না। কিন্তু কেন? আমার একে একে 4টা ছেলেকে হারিয়ে ফেলতে হলো, আর এখন কিনা তুই বলছিস সত্যটা আমাদের কাছে খুলে বলতে পারবি না? কি এমন সত্য ঘটনা লুকিয়ে আছে যেটা তো আমাদেরকে জানতেই হবে? হ্যাঁ, আমি খুব ভালো করে জানি তুমি এমন কথা বলবে, কিন্তু যেটা সত্যি, যেটা কোনোদিনও বদলাবে না, আর আমি তোমাদেরকে সেই কথা বলতেও পারবো না। শুধু তোমাদেরকে এটাই বলে রাখছি, তোমাদের ছেলেরা যে পাপ করেছিল তার ফল ভোগ করেছে মাত্র তারা। তোমার ছেলেরা যেমন তোমার সামনে ধোয়া তুলসী পাতা ছিল, আড়ালে তারা ততটাই নিকৃষ্ট ছিল, আর যার কারণে এলাকার প্রত্যেকটা মানুষ তাদেরকে ভীষণ রকম ভয় পেত। কেউ কখনো তাদের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহসটুকুও পর্যন্ত করেনি। আশা করি বুঝতে পেরেছো। আর কোনো প্রশ্ন আমার এই ব্যাপারে করবে না। নদীর আম্মু তখন আর কোনো কথাই বললেন না। মাথা নিচু করে তিনি সেখান থেকে চলে গেলেন, কারণ তিনি নিজেই খুব ভালো করে জানেন ওনার ছেলেদের উচ্ছৃঙ্খল জীবনযাপন সম্পর্কে। ওনার ছেলেরা কতটা উচ্ছৃঙ্খল হতে পারে সেটা ওনার চাইতে ভালো ধারণা কেউ রাখে না। চুপচাপ নিজের ঘরে চলে যান। আর এদিকে নদীর আপুর অবস্থা এখন একটু ভালো দিকে, তবে তিনি এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেনি। ডাক্তার ওনাকে সম্পূর্ণ রেস্টে থাকতে বলেছেন। এদিকে নদীর বাবার সমস্ত ব্যবসা দেখাশোনা করছে তাদের ম্যানেজার। নদীর বাবা ম্যানেজারকে বলেছিল উনি দেশের বাইরে চলে যাবেন, তাই ম্যানেজার সমস্ত কিছু রেডি করে ওনার সঙ্গে কথা বলতে আসেন। ড্রয়িং রুমে আসা মাত্রই নদী ওনাকে আটকে দেন আর বলতে থাকেন, আপনাকে আব্বুর সঙ্গে কথা বলতে হবে না। কাল থেকে আমি নিজেই অফিসে জয়েন করব, আর সমস্ত কিছু আমি নিজেই দেখাশোনা করব।
আমরা কেউ দেশের বাইরে যাচ্ছি না। কিন্তু ম্যাডাম, বড় সাহেব যে বলেছিল আমাকে সবকিছু রেডি করতে। দেখুন, আব্বুর শারীরিক এবং মানসিক অবস্থা কোনোটাই এখন ভালো নয়, তাই আপনি আব্বুর সঙ্গে আর কোনো কথা বলবেন না। আমি যেটা বলেছি আপনি সেটাই মেনে নিন। ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নেই। আপনি আমাকে যেরকমটা করতে বলবেন আমি ঠিক সেরকমটাই করব। আপনার কথার কোনো অন্যতা হবে না। ঠিক আছে, আপনি এখন চলে যান। আমি আব্বুর সাথে কথা বলে নিব, আর আব্বু যদি আপনাকে ফোন করে তাহলে বলবেন আপনি আমার সঙ্গে কথা বলেছেন। ওকে ম্যাডাম, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আজ আমি তাহলে আসছি। এ বলে ম্যানেজার সাহেব সেখান থেকে চলে গেলেন। এরপরেই দিন বিকালবেলা আয়ন নিজের কাজগুলো শেষ করে তারপর নদীদের বাড়িতে আসে নদী বাবা মার সঙ্গে দেখা করতে। নদী সেদিন দুপুরবেলা তার বাবা মার সঙ্গে সবকিছু বলে রেখেছিল আয়নের ব্যাপারে। আয়ন নদীর বাবা মার সঙ্গে কথা বলে তারা আর অমত করলো না। আয়নের সঙ্গে নদীর বিয়ের ব্যবস্থা করলো মা বাবার সম্মতি আর উপস্থিতিতে নদী আর আয়নের বিয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তারপর আয়ন নদীকে নিয়ে নিজের বাড়িতে চলে গেল। বাসরঘরে বসে আয়নের জন্য অপেক্ষা করছে নদী। কিছুক্ষণ পর আয়ন বাসরঘরে প্রবেশ করে। আয়ন রুমে আসতেই নদী বিছানা থেকে নেমে গিয়ে আয়নের পা ধরে সালাম করতে চাইছিল। তখনই আয়ন নদীকে থামিয়ে দিয়ে আর টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে বলতে লাগলো, হেই পাগলি, কি করছো তুমি? তুমি আমার ভালোবাসার মানুষ, তোমার জায়গা সবসময় আমার বুকে থাকবে। তুমি কেন আমাকে পা ছুঁয়ে সালাম করে নিজের মর্যাদা নিচে নামাতে যাবে? আর এসব তুমি কি বলছো? তুমি আমার স্বামী, তোমাকে সালাম করলে আমার মর্যাদা কখনোই কমে যাবে না। কিন্তু আমি তোমায় ভালোবাসি। তোমাকে আমি সারা জীবন আমার বুকে আগলে রাখতে চাই। আমি তোমাকে আর 5টা ছেলের মতো ঘরের বউ বানিয়ে তোমাকে আমার রাজত্ব কায়েম করাতে চাই না। আমি চাই আমার রাজ্যে তুমি রানী হয়েই থাকো। এতটা ভালোবাসো আমায়, কোনোদিনও আমায় ছেড়ে যাবে না তো? ধুরু পাগলি, এসব কথা ভুলেও মাথায় আনবে না। তোমায় ছেড়ে যাওয়ার জন্য তোমায় ভালোবাসিনি। আর হ্যাঁ, তোমায় আরও একটা কথা বলার আছে। আব্বু আম্মু আমাদের সঙ্গেই থাকবে। মানে তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের তো এইটুকুই ছোট্ট একটা বাড়ি, এখানে আব্বু আম্মুকে সঙ্গে নিয়ে আমরা থাকবো কিভাবে? এটা আমাদের বাড়ি নয়, এটা আমার চাচার বাড়ি। আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই বাড়িতে নিয়ে এসেছিলাম। আমি তোমাকে দেখতে চেয়েছিলাম তুমি আমার সঙ্গে ঠিক কতটা বানিয়ে নিতে পারো। তুমি পরীক্ষায় পাশ করে গেছো, আর কালকেই তোমাকে আমি আমাদের বাড়িতে নিয়ে যাব, আর সেখানেই আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকব। সত্যি সত্যি বলছো তুমি? হ্যাঁ, সত্যিই বলছি। এখন চলো দীর্ঘদিনের সাধনার অবসান ঘটাই। মানে তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। তোমাকে কিছু বুঝতে হবে না, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। বলে আয়ন রুমের লাইটটা অফ করে দিল। রুমটা অন্ধকার হয়ে গেল। এটা দেখে নদী আয়নকে বলতে লাগলো, আরে আরে, এটা তুমি কি করলে? রুমের লাইটটা অফ করে দিলে কেন? অন্ধকারে আমি ভীষণ ভয় পাই। ও আমার পাগলি বউটা, ভয় পাওয়ার কিছু নেই। এখানে আমি আছি, আর কারো সাহস নেই এখানে প্রবেশ করার। আর যেখানে আমি আছি সেখানে তোমার ভয় কিসের বলো? হ্যাঁ, এটা ঠিক আছে। তুমি থাকতে আমার কোনো ভয় নেই। আমি তোমার কাছে সম্পূর্ণ নিরাপদ। তখনই আয়ন নদীকে টান দিয়ে নিজের পাজাগোলা করে তুলে নিল। তারপরে নদীকে নিয়ে সে সুখের রাজ্যে রাজত্ব করার প্রস্তুতি নিতে লাগলো। আরে ভিউয়ার্স, আপনার এখনো রয়ে গেছেন? আরে ভাই, বললাম না লাইট অফ হয়ে গেছে, রুমের ভেতর অন্ধকার, আমি আর কিছু দেখতে পাইনি। চলুন আমরা আজকের মতো এখান থেকে বিদায় হই। আবারও না হয়ে দেখা করব নতুন কোনো এক ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।